হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়গুলো আলোচনা করবো তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন একটি নতুন বিধিমালা জারি করেছে। তা হচ্ছে যে এখন থেকে যারা আবেদন করবেন তাদের আগে বলা হতো যে এডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট, এখন এটা না করেই তারা সরাসরি নাকচ করে দিতে পারবে। বিষয়টি আজকে জানবো আমরা যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী, ইরান ওমানের মধ্যে সমঝোতা আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আশাবাদ, এই বিষয়টি আজকে জানবো। মিশিগানে বিজয়ী ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আব্দুল এল সাইয়েদকে পরাজিত করতে ইসরায়েলি লবিস্ট আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এইপেকের নতুন কৌশল গ্রহণ। তারা রিপাবলিকান, যে তাকে এখন তারা ডোনেট করবে, তারা পয়সা দেবে। এই বিজয়ে বাংলাদেশিদের ভূমিকা কী ছিল, এই বিষয়টি আজকে আলোচনা করব। যুক্তরাষ্ট্রে ধনী এবং গরিবের মধ্যে ব্যাপক হচ্ছে, এই বিষয়টি জানার চেষ্টা করব। বাংলাদেশে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন, অংশীজনের মধ্যে বিবাদ সংঘাত বাড়ার কারণ কি, এই বিষয়টি আলোচনা করব। এক্সকিউজ মি। শেখ হাসিনার ভাষণে নতুনত্ব কী এবং অবশেষে আওয়ামী লীগে গুপ্তের সন্ধান দিলেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। এই বিষয়টি আজকে উনি একটু আগে জয়েন করেছিলেন, উনি দেখতেছি আবার চলে গেছেন, হয়তো আবার আসবেন, আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি এনসিপির ভাইস প্রেসিডেন্ট, ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট, হেলাল খান, মিশিগান বাংলাদেশি কমিউনিটি লিডার, এবং হেলালুদ্দিন রানা ও ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজবুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, অগাস্ট মাসের 5 তারিখ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের সাথে চুক্তির কাছাকাছি চলে এসেছে আলোচনা যদিও, এবং চুক্তি অনুযায়ী জাহাজ চলাচলের তদারকিতে তেহরান ভূমিকা পালন করবে ঠিকই, তবে কোনো টোল আদায় করতে পারবে না। এটা আপাতত ইরান এবং তেহরান এবং ওমানের মধ্যে চুক্তিটি হয়েছে, এবং এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ে চূড়ান্ত রফাদফা হবে। তবে আপাতত প্রাথমিকভাবে উভয় দলই রাজি হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটি তেহরানের কাছে থাকবে, কিন্তু কোনো টোল তেহরান আদায় করতে পারবে না। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা অবশ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ইরান ও ওমান বুধবার একটি খসড়া চুক্তির চূড়ান্ত রূপ যখন দিচ্ছিল, তখন এই চুক্তির আওতায় পারস্য উপসাগর প্রবেশকারী জাহাজগুলোর উপর তেহরানের তদারকির সুযোগ থাকলেও তাদের কোনো টোল বা পরিষেবা ফি আদায়ের অনুমতি থাকবে না। সংশ্লিষ্ট পক্ষগুলি খসড়া চুক্তির মূল বিষয়গুলোতে সম্মত হয়েছে যদিও, তবে যার আওতায় ইরানের কাছে একটি প্রবেশপথ, ইনবাউন্ড লেন, এবং ওমানের কাছে একটি বহির্বিশ্ব পথ, অর্থাৎ ইরানের কাছে থাকবে ইনবাউন্ড ল্যান্ড ঢোকার পথ, এবং ওমানের কাছে থাকবে আউটবাউন্ড ল্যান্ড, অর্থাৎ বাইরে হওয়ার পথ, এবং তৈরি করা হবে। তারা এই খসড়াটি যুক্তরাষ্ট্র, ওই অঞ্চলের অন্যান্য দেশ এবং ইরানের শীর্ষ নেতাদের কাছেও উপস্থাপন করেছে যদিও ইতিমধ্যেই, তবে চূড়ান্ত অনুমোদনের বিষয়টি এখনো বাকি রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আজ সাংবাদিকদের বলেছেন যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি নিরাপদ পথ তৈরির বিষয়ে ওমানের সাথে ইরানের সমঝোতা হয়েছে, এবং এর মূল বিষয়গুলোর রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে। ইনবাউন্ড ইরান দিয়ে প্রবেশ করবে, ওমান দিয়ে বের হবে, এই হচ্ছে তাদের ভিতরে নতুন চুক্তি যেটা হয়েছে মূলত। তবে এই চুক্তিটি শেষ পর্যন্ত ভেস্তে যেতেও পারে, কিংবা এর মাধ্যমে প্রণালীটি হয়তো মুক্ত নাও হতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম গাবিরাবাদী বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি শর্ত পূরণ না করে, তবে ওমানের সাথে হওয়া এই চুক্তির ফলে জনমতটি যে নিশ্চিতভাবে খুলে যাবে এমনটি বলা যাবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রকেই সম্মত হতে হবে চূড়ান্তভাবে, এবং এই ইরান এবং ওমানের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি, অর্থাৎ সেটি যদি না হয় তাহলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা নিয়ে প্রচার চালিয়ে এবং বিপুল অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিছিয়ে থাকা ও দলীয় শীর্ষস্থানীয় নেতাদের বিরোধিতার মতো প্রতিকূলতাকে পাশ কাটিয়ে জয় করে ডাক্তার আব্দুল এল সায়েদ ডেমোক্রেটিক দলের মূল নেতৃত্বের বিরুদ্ধে মিশিগান সিনেট প্রাইমারিতে এক অসাধারণ জয় তুলে নিয়েছেন, যদিও খুবই সামান্য ব্যবধানে।
এখন সেই একই প্রতিষ্ঠান অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি যাদেরকে এল সাইদ পার্টির নেতৃবৃন্দ যাদেরকে ডাক্তার এল সাইদ পরাজিত করেছেন, তারা আশঙ্কা করতে শুরু করেছেন এই এল সাইদের বিজয়ের পরপরই যে বার্নি স্যান্ডার্স সমর্থিত এই প্রাক্তন চিকিৎসক এই মিশ্র রাজনৈতিক স্টেটের জন্য বড্ড বেশি উদারপন্থী, অর্থাৎ মিশিগানের জন্য তিনি অনেক বেশি লিবারেল উদারপন্থী, এবং তিনি সিনেট দখলের ডেমোক্রেটিক পদকে ঝুঁকিতে ফেলতেও পারেন। গতকাল মঙ্গলবার প্রতিনিধি কংগ্রেসম্যান হ্যালি স্টিভেন্সের বিরুদ্ধে তার 1% পয়েন্টের জয়টি, মাত্র 1% পয়েন্টে তিনি জিতেছেন, 1% পয়েন্ট যেটাকে বলা হয়। জনমত জরিপে এবং এল সাইদের কিছু সমর্থকের পূর্বাভাসের চেয়ে অনেক কম ব্যবধান ছিল, মানে অর্থাৎ যার পূর্বাভাস ছিল তাদের ব্যবধান সেটি তুলনায় অনেক কম ব্যবধান হ্যালি স্টিভেন্স নিয়ে আসতে পেরেছিলেন। এই ফলাফল তার দলের অর্থাৎ ডেমোক্রেট দলের বিদ্রোহী বামপন্থী এবং প্রতিষ্ঠান ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলে থাকি উভয়কে আহত করেছে। এটি হচ্ছে সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ। এবং নভেম্বরে জিততে হলে ডাক্তার এল সাইদের উভয় গোষ্ঠীরই সমর্থন প্রয়োজন হবে। শুধু ডেমোক্রেটিক প্রাইমারিতে যাদের ভোটে তিনি জিতেছেন তাদের ভোটে তার পক্ষে রিপাবলিকান পার্টিকে হারানো মুশকিল হবে। কিন্তু এটি স্পষ্ট নয় এখনো যে প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে এল সাইদ মূলধারা ডেমোক্রেটদের সমর্থন পাবেন কিনা। যাদের প্রাথমিক নির্বাচনের সময়কার সহজাত প্রবৃত্তিগুলো এতটাই ভুল ছিল, বস্তু তিনি কয়েক মাস ধরে তাদের দৃষ্টিভঙ্গি উপেক্ষাও করে এসেছেন। অর্থাৎ মিশিগানে এবং ডেমোক্রেটিক পার্টির মেইন স্ট্রিমের লিডারশিপকে উপেক্ষায় করে এসেছেন এল সাইদ এতদিন পর্যন্ত। এখন তাদের কাছেই তাদেরই সমর্থন প্রয়োজন তার পূর্ণ নির্বাচনের ক্ষেত্রে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুল্ক গুলোকে বেআইনি, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফকে বেআইনি ঘোষণার আগে ট্রাম্প প্রশাসন যে শুল্ক আদায় করেছিল তার মধ্যে প্রায় $100 বিলিয়ন ইতিমধ্যেই যে সমস্ত কোম্পানিগুলোর মাধ্যমে আদায় করা হয়েছিল তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল টাইমস আজকে এই রিপোর্টে জানিয়েছে যে গতকাল মঙ্গলবার কাস্টমস কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড কে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত সো কল লিবারেশন ডে অর্থাৎ ট্যারিফ থেকে সংগৃহীত মোট $165 বিলিয়ন মধ্যে ইতিমধ্যেই $100 বিলিয়ন ফেরতযোগ্য। এবং জানা গিয়েছে এবং আমদানি করা পণ্যের উপর ধার্য করা এই শুল্ক ব্যবস্থাটি গত বছর পুনরায় দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছিল, যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট এটি নাকচ করে দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের এই বড় অংশটি নাকচ করে দেয়, বাতিল করে দেয়। এর ফলে ট্রাম্প প্রশাসন সেসব কোম্পানিকে অর্থ ফেরত দিতে বাধ্য হন যারা আগে এই শুল্ক পরিশোধ করেছিল প্রশাসনকে। এদিকে মিশিগানে ডেমোক্র্যাট পার্টির সিনেট নির্বাচনে নিয়ে মন্তব্য করতে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত এই সিনেট নির্বাচনী লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর প্রগ্রেসিভ বা প্রগতিশীল ডেমোক্রেট প্রার্থী আব্দুল আল সাইদ দলের মনোনয়ন নিশ্চিত করার কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য শুরু করেন। আজ 5ই আগস্ট বুধবার সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এল সাইদের জয়কে রিপাবলিকান পার্টির জন্য দারুণ খবর হিসেবে অভিহিত করেছেন এবং জনস্বাস্থ্যের এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করে যাচ্ছিলেন। এল সাইদ এখন নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন এবং রিপাবলিকান পার্টির জন্য এটি দারুণ খবর। ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা উল্লেখ করে বলেছেন যে এল সাইদ একজন কমিউনিস্ট ও ব্যর্থ ব্যক্তি, যিনি ইহুদি ও ইসরায়েলকে ঘৃণা করেন। তিনি এই লড়াইয়ে অর্থাৎ এই ডেমোক্রেটিক প্রাইমারিতে সম্ভাব্য বিজয়ী, এটি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এল সাইদ অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্যই করেননি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম তদারকি প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি, যেটি আমরা প্যান্ডেমিকের সময় প্রায় সবারই পরিচিত প্রতিষ্ঠান ছিল, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তার নতুন পরিচালকের নিয়োগ চূড়ান্ত হয়েছে আজ, এবং এটি আজ সিনেটে চূড়ান্ত করেছে এটি। এর ফলে এই সিডিসি 1 বছরের মধ্যে প্রথমবারের মতো একজন স্থায়ী প্রধান হিসেবে কাউকে পেল।
আজ বুধবার সিনেট সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর প্রধান নির্বাহী হিসাবে ডক্টর এরিকা শোয়ার্টসের নিয়োগ অনুমোদন করেছেন। এর ফলে প্রায় এক বছরের মধ্যে সংস্থাটি তার প্রথম স্থায়ী পরিচালক পেল। এর আগে এর দায়িত্বে ছিলেন স্থায়ী পরিচালক হিসাবে ডক্টর ফাউসি। আমেরিকান সেনাদের পরিবারেও ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান শুরু হয়েছে, চলেছে এবং এ পর্যন্ত 50 জনেরও বেশি আটকও হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন তাদের ব্যাপক ইমিগ্রেন্ট বিরোধী ও ডিপোর্টেশন নীতির অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের পরিবারকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সক্রিয় সামরিক বাহিনীর সদস্যদের অন্তত 50 জন পিতামাতা, স্বামী বা স্ত্রীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অন্তত 6 জনকে এরই মধ্যেই ডিপোর্টও করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সরকারিভাবে এই ধরপাকড়ের কোনো নির্দিষ্ট হিসাব না থাকলেও অ্যাসোসিয়েটেড প্রেসের মতে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। কয়েক দশক ধরে আমেরিকান সেনাদের পরিবারের সদস্যদের ডিপোর্শনের হাত থেকে রক্ষা করার জন্য একটি দ্বিদলীয় ঐক্যমত ছিল, অর্থাৎ ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি উভয় দলই একটি ঐক্যমতে পৌঁছেছিল যে আমেরিকান সৈন্যবাহিনীতে যারা কাজ করে তাদের পরিবার পরিজন যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের সম্পূর্ণ বৈধতা নেই তাদেরকে সাধারণত ডিপোর্টেশন করা হতো না। এটি দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে একটি অলিখিত ঐক্যমত্য ছিল। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে দেখা দিয়েছে। সামরিক বাহিনীর সুযোগ সুবিধা ব্যবহার করে যখন এসব পরিবারের সদস্যরা নিজেদের আইনি বৈধতা পাওয়ার চেষ্টা করছেন, তখনই তাদের মাসের পর মাস আটকে রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে এই অপ্রত্যাশিত পরিবর্তন আমেরিকার সামরিক বাহিনীর প্রস্তুতি ও মনোবলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রিয়জনদের হারিয়ে অনেকে সেনা সদস্য মানসিক সহায়তাহীন হয়ে পড়ছেন, সন্তানদের দেখাশোনার কেউ নেই, এমনকি অনেকের বদলি বা ডিপ্লয়মেন্ট ও পিছিয়ে যাচ্ছে এর ফলে। যুক্তরাষ্ট্রে গত প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থ পরিচালনা অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইকোনমি ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে রিপাবলিকান পার্টির চেয়ে ডেমোক্রেটদের উপর বেশি আস্থা প্রকাশ করেছেন আমেরিকান ভোটাররা। অর্থাৎ এতদিন গত 10 বছর ধরে রিপাবলিকানদেরই বেশি সমর্থ মনে করতেন অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে আমেরিকার জনগণ, কিন্তু সর্বশেষ যে জরিপটি দেখা গেল তাতে দেখা যাচ্ছে ডেমোক্রেটরা এখন বেশি গ্রহণযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় যুক্তরাষ্ট্রে। রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জাতীয় জরিপে দেখা গেল যে অর্থনীতি সামলানোর ক্ষেত্রে 37% ভোটার ডেমোক্রেটদের উপর আস্থা রাখছেন, যেখানে রিপাবলিকানদের প্রতি আস্থা 36%, 1% পার্থক্য এখনো পর্যন্ত। আর 27% কোনো পক্ষকেই বেছে নেননি, অন্য মত দিয়েছেন তারা যদিও। এবং জরিপে আরো দেখা গেছে যে 2026 সালের মধ্যবর্তী মিড টার্ম নির্বাচনে সামনে রেখে ডেমোক্রেটরা জাতীয় পর্যায়ে রিপাবলিকানদের চেয়েও এগিয়ে রয়েছে। কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটদের সমর্থন 42% আর রিপাবলিকানদের সমর্থন এই মুহূর্তে 37% জরিপ অনুযায়ী। স্বতন্ত্র অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে ডেমোক্রেটরা এগিয়ে রয়েছে, ডেমোক্রেটিক প্রার্থীরা এগিয়ে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের ক্ষেত্রে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের সর্বশেষ সামগ্রিক অনুমোদন অ্যাপ্রুভাল রেটিং যেটাকে আমরা বলে থাকি সেটাও পাওয়া গেল এই একই জরিপে। এই জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক অনুদান যেটাকে অ্যাপ্রুভাল রেটিং বলা হয় সেটি কমে 35% নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদের অন্যতম সর্বনিম্ন পর্যায়ে বলা যায়। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ দিয়ে ভোটারদের অসন্তোষ এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে জরিপে উঠে এসেছে। আর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কারণ দীর্ঘদিন ধরেই অর্থনীতি ইস্যুতে রিপাবলিকানরা জনমত জরিপে এগিয়ে থাকতো। রয়টার্স ইপসোসের এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে সেই প্রবণতায় পরিবর্তন আসছে এবং অর্থনীতি ভোটারদের মধ্যে নতুন মনোভাব দিকে মোড় দিচ্ছে। জরিপটি গত 30 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত 4,505 জন আমেরিকান প্রাপ্তবয়স্কের মধ্যে পরিচালিত হয়েছে এবং এর সম্ভাব্য ত্রুটির সংখ্যা 2%। আপাতত এখানে শেষ করি, আবার আপনারা ভালো থাকবেন, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। এবং আজকে আমরা মিশিগান প্রাইমারি নিয়ে একটু কথা বলবো। যে আপনি আনমিউট করতে হবে হাসান ভাই। জি থামতে বলুন, তাদের কথা বলছে আমরা।
ও না, ওনাদের সাথে একটু কথা বলে নেই, তারা মিশিগান থেকে জয়েন করেছেন ওই যে এল সাইদের প্লিজ, ভিক্টরি অ্যাবসলিউটলি পার্টিতে, শিওর। দেন আমরা ইয়ে করব। Good. আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব হেলাল খান। হেলাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ। আপনাদের এটা লিঙ্ক বোধহয় ইয়ে হয়ে গেছে, মানে আটকে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা শুনতে পাচ্ছি, ওরা ফ্রিজ হয়ে গেছে। ওনারা ফ্রিজ হয়ে গেছেন, ওনাদের আবার নতুন করে আপনাদের জয়েন করতে হবে। আচ্ছা হেলালুদ্দিন রানা, আমি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, বাট আপনি তো মিশিগান থেকে জয়েন করেছেন, ক্যান ইউ জাস্ট, আপনি কি বলতে পারেন আজকে যদি আমি জাস্ট কিছু হেডলাইন বলি বিভিন্ন পত্রিকার, এখানে পত্রিকার নাম বললে আবার এই বিরোধী লোকরা আছে আর আবার উল্টাপাল্টা কথা বলবে, সো আমি জাস্ট এটুকু বলি। আফটার মিশিগান লস, আইপ্যাক ওয়ে এ সেকেন্ড এফোর্ট টু ডিফিট এল সাইদ। অ্যান্ড দেন এরপরে জাস্ট হেডলাইন যদি বলি, ওয়ার্ল্ডের বেস্ট নিউজ পেপার আমার দৃষ্টিতে, আমি যেটা পড়ি সবসময়, দ্য কোয়ালিশন দ্যাট প্রপেয়ার এল সাইদ মিশিগান ভিক্টরি, সব প্রথম পাতার হেডলাইন সব। ট্রাম্প যেটা ট্রাম্পের এটা আলাপ করে লাভ নাই, এগুলো পেছনে উনি কথা বলবেন। স্ক্যান্ডালস, এটাও বলার, ইজ এল সাইদ এ মিনি মামদানি, দি মেয়র সেজ হি ইজ সো মাচ মোর। এল সাইদ উইন ইন মিশিগান সেট আপ এ লেফট বিগেস্ট টেস্ট ইন দ্য ফল। ওকে, সো আপনি বললেন বাংলাদেশি কমিউনিটি, হাউ দে হেল্প এল সাইদ ফর দিস ভিক্টরি। ধন্যবাদ। বাংলাদেশি কমিউনিটি সর্বতভাবে আমার জানা মতে আব্দুল আল সাইদকে সমর্থন করেছেন নানাভাবে। তারা সবার আয়োজন করেছেন আল সাইদের পক্ষে, ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন, সকলকে উৎসাহিত করেছেন এই প্রাইমারিতে ভোট দেওয়ার জন্য, এবং অবশ্যই আল সাইদকে দেওয়ার জন্য। তো আপনি জানেন যে বেসিক্যালি মিশিগান হচ্ছে একটা ডেমোক্রেটিক রাজ্য, মাঝে মাঝে সুইং স্টেট হয়ে যায়, তো এখন কথা হচ্ছে যে আল সাইদ তো একজন প্রগতিশীল, আপনি বলেছেন যে তিনি প্রগতিশীল বামপন্থী, বা আমাদের প্রেসিডেন্টও তার টুইটে বলেছেন যে একটা দারুণ খবর জিওপির জন্য, কেননা একজন বামপন্থী প্রাইমারি নির্বাচনে জিতে এসেছেন। তো আমার মনে হয় এটা তো রাগডাকের কিছু নেই। আল সাইদ যে প্রগতিশীল এবং বামপন্থী আমি বলবো না, উদারপন্থী। তো আল সাইদের ভিক্টরি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো সব ভোট গণনা হয়নি, এখনো কিছু ভোট গণনার বাকি রয়ে গেছে, এবং আপনারা জানেন যে এই মার্জিনটা কিন্তু খুব খুব কম, অর্থাৎ 0.9 পয়েন্টের কাছাকাছি, বা 1 পয়েন্টই ধরতে পারেন। তো এখনো অনেক অ্যাবসেন্টি ব্যালট রয়েছে যেগুলা গণনা করা হয়নি। আমার মনে হয় আরো সময় লাগবে। আমার সামনেও এখন একটা নিউজ আমি দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে যে একমাত্র এপি তাকে ডিক্লেয়ার করেছে যে তিনি বিজয়ী, বাট এখন পর্যন্ত তার সাথে হেলির ব্যবধান হচ্ছে 0.9%, অর্থাৎ 1%-এরও নিচে। এখন পর্যন্ত তিনি এগিয়ে আছেন 14,893 ভোট বেশি পেয়ে আল সাইদ এগিয়ে রয়েছেন। আর বাকি তো গণনার রেজাল্ট আসতেছে আমার মনে হয়, এবং হচ্ছে, এটা একটু ধীর প্রসেস, একটু সময় লাগবে, হয়তো আমরা আগামীকালের মধ্যে পূর্ণাঙ্গ রেজাল্টটা পেতে পারি। তবে থ্যাংক ইউ। আল সাইদই জিতবেন এমনটা আমি বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হেলাল ভাই শুনতে পাচ্ছেন? মিস্টার হেলাল জি, আসসালামু আলাইকুম। জি ভাই, তাহের ভাই শুনতে পাচ্ছি। ভিডিও আচ্ছা একটু শুনে নিই আপনার কাছ থেকে, যে আপনারা তো কাজ করেছেন এল সাইদের ক্যাম্পেইনে, সো এল সাইদের ক্যাম্পেইনে বাংলাদেশি কমিউনিটির কন্ট্রিবিউশনটা কি, আপনারা কিভাবে কাজ করেছেন? ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শক শ্রোতা সবাইকে। তো আমরা বাংলাদেশ কমিউনিটি মিশিগানের পক্ষ থেকে বিগত মে মাসের শুরু থেকেই আমরা আব্দুল আল সাইদের সাথে আমরা ক্যাম্পেইন শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আমরা অনেক সমাবেশ, মিটিং, এবং আব্দুল আল সাইদ আমাদের অনেক সভায় বিগত দিনে 2-3 বার আমরা এসেছেন, উপস্থিত হয়েছেন। মিশিগান
বাংলাদেশি কমিউনিটি অতীতের যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর ঐক্যের যে পরিচয় দিয়েছেন গত দিনের নির্বাচনে, সেইটা একটা ঐতিহাসিক মাইলফলক। আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নভেম্বরের নির্বাচনে আমাদের ঐক্য এবং সহমর্মিতা আরো সমুন্নত হবে। মিশিগানবাসী এই বিজয় সমস্ত বাংলাদেশি কমিউনিটি তথা সমস্ত মিশিগানবাসীর বিজয়, এই বিজয় সমস্ত আমেরিকাবাসীর বিজয়। এই গর্বের অংশীদার বাংলাদেশ কমিউনিটির সমস্ত সর্বসাধারণ, আমাদের আপনি জানেন আমাদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষত মসজিদের ইমামগণ এই নির্বাচনে ব্যাপক ভূমিকা রেখেছেন, মানুষকে মোটিভেট করেছেন, এবং আমাদের সমস্ত কমিউনিটি লিডার একত্রভাবে ভূমিকা রেখেছেন। নির্দ্বিধায় বলতে পারি এই বিজয়ের মূলে বাংলাদেশিদের ভূমিকা প্রচুর এবং সবাই আমরা সমভাবে এই গর্বের অধিকারী। থ্যাংক ইউ। বাংলাদেশি ভোটার, এই যে আপনার মিশিগানের সিনেট যে কনস্টিটিউয়েন্ট, এই সিনেট কনস্টিটিউয়েন্টে বাংলাদেশি ভোটার কত হতে পারে? ভালো আছে সবাই। আপনি সরি আবার রিপিট করেন প্লিজ। আপনি আমি বলছি যে বাংলাদেশি ভোটারের সংখ্যা কত হতে পারে? হ্যাঁ, অনুমানিক আমাদের প্রায় কম বেশ ৮০,০০০-এর মতন হবে বাংলাদেশি না ভোটার সংখ্যা, আর জনসংখ্যা লক্ষাধিক। আমার মনে হয় হেলাল ভাই ৮০,০০০ ভোটার মিশিগানে এই সিনেট রেসে বা যে কোনো রেসে আমরা মূলত এখানকার বাংলাদেশিরা মেট্রো ডেট্রয়েটে যারা থাকেন, বাইরে খুব কম মানুষ থাকেন, ভোটার এত হবে না। ৪০,০০০-এর বেশি ভোটার তো হবেই না বাংলাদেশিদের মধ্যে। ওকে, এটা সম্পূর্ণ পরিসংখ্যান নাই, কিন্তু বেশিরভাগের তবে ধারণা ৮০,০০০-এর উপরে হবে। বিকজ মিশিগানের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় আমাদের বাঙালিদের কমিউনিটি অনেক ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এবং আমাদের সবার ধারণা ১,২৫,০০০-এর মতন হবে, কি আরো বেশি হতে পারে। এই প্রসঙ্গে এখন যাচ্ছি না, আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন করব যে আপনারা এই যে এল সাইদের যে ক্যাম্পেইন, তার যে নির্বাচনী প্রচারণা, এই প্রচারণায় কিভাবে সহযোগিতা করেছেন, কিভাবে কাজ করেছেন তার সাথে? আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করেছি। শুরু থেকে আমরা ডোর টু ডোর নক করেছি, বিভিন্ন গ্রুপের সাথে মিটিং করেছি। প্রতি সপ্তাহে আমাদের জুম মিটিং এবং ফিজিক্যালি মিটিং বিভিন্ন শহরে বিভিন্ন সিটিতে আমরা করেছি, হ্যামট্রামিক, ওয়ারেন, স্টার্লিং হাইটস। তো বিভিন্ন এলাকা বিভিন্ন গোষ্ঠীর সাথে বিভিন্ন সংগঠনের সাথে আমাদের সর্বতভাবে ব্যাপকভাবে আমরা মিটিং সমাবেশ করেছি, এবং আমরা আপনাকে উল্লেখ করেছি আমাদের এই মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সাথে মিস্টার আব্দুল আল সাইদের সর্বদা সংযোগ ছিল। যেহেতু আপনারাও জানেন আমার ছেলেও উনির সাথে কাজ করে, সেহেতু আমরা সর্বদা আমাদের সাথে উনার একটা কমিউনিটির মধ্যে আব্দুল আল সাইদের একটা মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো আপনার ছেলে তো ওনার ক্যাম্পেইনের মধ্যে ডেপুটি ক্যাম্পেইনের ম্যানেজার, রাইট? এই ধরনের কিছু কাজ আছে কাজ করতেছে উনি। উনির সাথে সবসময় সবকিছু অর্গানাইজিং করতেছে। উনি যে কোনো মিটিং, সমাবেশ সবকিছু মেনটেন করে। তো আমার কাছে আছেন আমাদের মিশিগানের গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মঞ্জুর শাফি এলিম সাহেব। আপনি যদি চান উনির সাথে ১ মিনিট বা কিছু বলতে পারেন। জি, ওনার কোনো কমেন্ট আছে এই বিষয়ে? জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার অনুরোধ হচ্ছে যে এবার আমরা মিশিগানে যে কাজগুলো ইউনিক কিছু কাজ হয়েছে, যেটা আপনি আগে প্রশ্ন করছিলেন ওনাকে, একটু সম্পূরক আমি বলতে চাই। সেটা হচ্ছে এত বেশি আমাদের লোকজন কেন ভোট দিল।
এটার কারণ হচ্ছে আমরা বিভিন্ন 120 জনের মতো আমাদের একটা গ্রুপ আছে। এই গ্রুপে সবাই পার্সোনাল সার্কেলে কাজ করছে, তার ফ্যামিলি ফ্রেন্ডস এবং বাচ্চাদের ওয়াইফদের প্রত্যেকের লেভেলে কাজ করার কারণে আমরা ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে আমরা কিন্তু স্প্রেড আউট করছি যে খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে মিড টার্মে ইলেকশন করতে হবে, বুট কাস্ট করতে হবে। এটা দুইটা লাভ। একটা হচ্ছে হিস্ট্রিতে আমরা শরিক হচ্ছি, একজনকে নির্বাচিত করতেছি আব্দুল আল সাইদ, যাকে দেখে আপনাদের মামদানির মতো আমাদের অনেক বাচ্চারা উৎসাহিত হবে। এটা ছিল আমাদের একটা মোটিভেশন। সেকেন্ড মোটিভেশন হচ্ছে যে আমরা সিরিয়াসলি এটা নিছি, আমাদেরকে এই সার্কামস্টেন্সে ট্রাম্প প্রশাসনের আন্ডারে যেভাবে এই দেশটা চলতেছে সেই জায়গায় আমাদের বুটিং পাওয়ারটা এক্সারসাইজ করতে হবে। এই জন্য নো ম্যাটার হোয়াট আমাদেরকে বুটে যেতে হবে, আমাদেরকে বুট দিতে হবে। নট অনলি আমরা আব্দুল আল সাইদকে বুট দিছি, আমরা অন্য কংগ্রেসম্যান, সিনেটর, স্টেট সিনেটর, স্টেট প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু বুট দিছি। তার মানে আমাদের একটা বিশাল একটা এক্সারসাইজ, একটা ওয়ার্কশপ হয়েছে এবার, যাতে করে বুট কিভাবে দিতে হয়। অনেকেই রেজিস্ট্রেশন করা জানেন না, অনেকেই আর্লি বুট দেওয়া জানেন না, অনেকে অ্যাবসেন্টি বুট দেওয়া জানেন না। এই প্রত্যেকটা জায়গায় আমরা সাধ্যমতো হ্যামারিং করছি, যাতে করে মানুষজন উদ্বুদ্ধ হয়। এবং আমরা মনে করি আগামী নভেম্বরে আমরা এটাকে ডাবল টার্ন আউট করতে পারবো, এবং বুটিং যে পাওয়ার, এটার মাধ্যমে আমাদের রাইটসটা এদেশে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং আমরা আমাদেরকে রিকগনাইজ করানো শিখতে হবে, কারণ আমাদেরকে কেউ এসে রেসপেক্ট করবে না করে এসে, আমরা বুটের মাধ্যমেই আমরা এই দেশের মেইন স্ট্রিমের পলিটিশিয়ানদের কাছে রিকগনাইজ হতে চাই। ধন্যবাদ সবাই মনোযোগ থ্যাংক ইউ দিয়ে সো আমার মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনাকে যাই যে আল সাইদের যে বিজয়কে শেষ করার জন্য আপনি জানেন যে আইপ্যাক তারা রিপাবলিকান যে ক্যান্ডিডেট তার পিছনে যাবে। তারা এর আগে তার বিরুদ্ধে যিনি ছিলেন তার বিরুদ্ধে $32 মিলিয়ন দে স্পেন্ড। এখন তারা আজকেই যে মেইন রিপোর্ট বেরিয়েছে যে তারা বিকল্প ক্যান্ডিডেট, যে তার বিরোধী ক্যান্ডিডেট রিপাবলিকান, তাকে তারা আপনার করবে এবং তাকে যেভাবে হোক তাকে পরাজিত করার তারা সর্বাত্মক প্রচেষ্টা করবে। সো এই যে আপনার বিজয় এবং বিজয়কে আপনার পরাজিত করার যে এবং আপনি জানেন যে আইপ্যাক ইজ ভেরি পাওয়ারফুল আপনার লবিস্ট গ্রুপ। সো আপনার কি মনে হয় কি হতে পারে? আর আমি তার আগে একটু নাম্বারগুলি বুঝিয়ে বলি। জি, মিশিগানে টোটাল নাম্বার অফ বাংলাদেশিস ইজ নট মোর দেন 30,000। তারা থাকে মূলত 3টা শহরে, হ্যামট্রমিক, ডিট্রয়েট এবং ওয়ারেনে। এবং ভোটার সংখ্যা প্রবাবলি 15 থেকে 20,000, এর বেশি নয়। মিশিগানে আরবস অ্যান্ড মুসলিমস সবাই মিলে ভোটার সংখ্যা 4 লক্ষের মতো। আরবরা, তার মানে তোমাদের খ্রিস্টান আছে, অন্য ধর্মের লোক আছে, মুসলিমরা প্রায় 2.5 লক্ষ। কেমন এই বিগ ভোটিং ব্লকটা কাজ করেছে এল সাইদের জন্য। তার সাপোর্টটা মূলত এসছে 3টা জায়গা থেকে। একটা হচ্ছে যে এই মুসলিম আরব ব্লকটা, 2 নম্বর কলেজ ক্যাম্পাস, কেমন কলেজ ক্যাম্পাস, আর কলেজ এডুকেটেড হোয়াইট আমেরিকানস। অন্যদিকে স্টিভেন্স, কংগ্রেস ওয়ামেন, তার হেরাল ভাই আপনারা মিউট করেন প্লিজ। আপনাদের থেকে ওনাদেরটা এটা ব্লক করে দাও, করে দাও। হ্যাঁ, ওকে, জি। আচ্ছা, তো বলে গেলাম মূলত আপনি বলছেন যে হোয়াইট ইয়াংরা, হ্যাঁ, কলেজ এডুকেশন, কলেজ ক্যাম্পাস থেকে, যে কারণে ডিট্রয়েটে এবং অ্যান আরবারে বিপুল সংখ্যক ভোট, তারা অলমোস্ট 70% ভোট পেয়েছে এল সাইদ। অন্যদিকে স্টিভেন্স ভোট পেয়েছে মূলত আফ্রিকান আমেরিকানদের। বিগেস্ট চ্যালেঞ্জটা কোথা তারা আপনাকে বলার জন্য এটা বলছি আমি। এল সাইদ এখনও আফ্রিকান আমেরিকানদের ভোট তাদেরকে কনভিন্স করতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি যে 2/3 আফ্রিকান আমেরিকানরা, এখন পর্যন্ত যে হিসাবটা পেয়েছি আমরা, 2/3 আফ্রিকান আমেরিকানরা কিন্তু ভোট দিচ্ছেন স্টিভেন্সকে। তারা সবাই ট্রাম্পের ব্যাপারে খুব ক্রুদ্ধ, অসন্তুষ্ট, কিন্তু এল সাইদ তাদেরকে এখনো কনভিন্স করতে পারেননি, কেননা রিচ আউট করা হয়নি। ঠিক আমাদের মামদানি নিউ ইয়র্কের একই ফেনোমেনন। মামদানি কিন্তু ফুললি কনভিন্স করতে পারেননি এখন পর্যন্ত আফ্রিকান আমেরিকানদের।
ডেট্রয়েট মিশিগানেও আমরা দেখতে পাচ্ছি যে এল সাইদ কমপ্লিটলি কনভিন্স করতে পারেনি আফ্রিকান আমেরিকানদের, ফলে তার মেইন চ্যালেঞ্জ হবে নন হোয়াইট এবং কম শিক্ষিত ভোটারদেরকে কনভিন্স করা। আচ্ছা, এটা গেলে একটা। জিতলেন কেন তিনি? প্লেন কারণ হচ্ছে মানুষ খুব ক্ষেপে আছে, ক্রুদ্ধ। আমি কালকে যেটা পড়ার চেষ্টা করছিলাম, মানুষ আনহ্যাপি উইথ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আনহ্যাপি উইথ দি ইকোনমি, আনহ্যাপি উইথ ডিসপ্যারিটি, যে বৈষম্য সৃষ্টি হয়েছে মার্কিন অর্থনীতিতে, সবাই ক্রুদ্ধ আমরা। এটা একটা ব্যাপার। 2 নম্বর, আমরা ক্রুদ্ধ গাজার ব্যাপারে, বিশেষ করে মিশিগানে, যেখানে মুসলমানরা প্রায় 4 লক্ষ, একটু আগে বললাম আমি, তারা ক্রুদ্ধ গাজা প্রশ্নে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান ইনস্টিটিউশনসগুলির সমর্থনের কারণে। আর থার্ড হচ্ছে ক্রুদ্ধ তারা ডেমোক্রেটিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। লক্ষ্য করে দেখবেন যে এল সাইদকে কে সাপোর্ট করেছে আর কে সাপোর্ট করেনি। এল সাইদের পক্ষে কে ছিলেন? আমাদের বার্নি স্যান্ডার্স, এওসি এবং পার্শিয়ালি মামদানি, অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ উইংটা সাপোর্ট করেছে। অন্যদিকে প্রতিষ্ঠান যাকে বুঝি আমরা, মিশিগানের গভর্নর তার বিপক্ষে, ডেমোক্রেটিক পার্টির পুরো ইনস্টিটিউশনস, চাক শুমার বলেন, আমাদের হাকিম জেফরিজ বলেন, কেউ তার পক্ষে কথা বলেনি। আর যেটা আপনি বললেন এইপ্যাক, অলমোস্ট $70 মিলিয়ন খরচ হয়েছে এই নির্বাচনে। আমেরিকার ইতিহাসে কখনোই কোনো ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে এত টাকা খরচ হয়নি, যার প্রায় $35 মিলিয়ন এসছে একমাত্র এইপ্যাক থেকেই। ওয়াই? এপ্যাকের এত আগ্রহ কেন? কারণ খুব শক্ত একটা অবস্থান নিয়েছিলেন, খুব খোলামেলাভাবে তিনি ইসরায়েল বিরোধী এবং গাজা প্রশ্নে আপোষহীন একটা অবস্থান গ্রহণ করেছিলেন, যেখানে হেলি স্টিভেন্স বলছেন যে তিনি, তার কোনো আপত্তি নাই যদি আমেরিকা থেকে অস্ত্র যায়, অর্থ দেয় ইসরায়েলের পক্ষে। সেখানে এল সাইদ কঠোরভাবে বলেছেন না, আমাদের পয়সা, তার স্লোগানটা কি ছিল? আমার পয়সা, আমার অস্ত্র ইসরায়েলে যাবে না, আমার পয়সা আমার পকেটে আসবে, আমার পয়সা আমার পকেটে আসবে। দ্যাট ওয়াজ হিজ স্লোগান। কিন্তু সমস্যা হচ্ছে যে এইটা হচ্ছে কি প্রাইমারিতে প্রায় 1.4 মিলিয়ন লোক, 14 লক্ষ লোক ভোট দিয়েছে, 1.4, এবং তার মধ্যে প্রায় 8 লক্ষ ভোট পেয়েছেন, অলমোস্ট 7,80,000-এর মতো ভোট পেয়েছেন এল সাইদ। অবিশ্বাস্য এই পরিমাণ ভোট মিশিগানে কেন, অন্য কোথাও ইন টার্মস অফ পপুলেশন ঘটেনি। কেন ঘটলো? এল সাইদের পক্ষে কাজ করেছে প্রায় 20,000 ভলেন্টিয়ার্স, আমাদের মামদানির পক্ষে প্রায় 1 লক্ষ, এল সাইদের পক্ষে প্রায় 20,000 ভলেন্টিয়ার্স কাজ করেছে। ইটস এ গ্রাসরুটস মুভমেন্ট। প্রগ্রেসিভ মুভমেন্টরা টানতে পেরেছে কাদেরকে? একটু আগে বললাম, কলেজ এডুকেটেড হোয়াইট আমেরিকানদেরকে এবং কলেজ ক্যাম্পাসের সব ধরনের ছেলে মেয়েদেরকে। কিন্তু এই লোক কি সাধারণ নির্বাচনে, যেখানে সবাই ভোট দেবেন, সাদা কালো ভোট দেবেন, জিততে পারবেন? ট্রাম্প সাহেব কেন উৎফুল্ল? তিনি ধরে নিচ্ছেন যে এটি ইম্পসিবল এই লোকের পক্ষে। এই লোক খুব পোলারাইজিং। কেন পোলারাইজিং? তিনি ইসরায়েলের বিরুদ্ধে, তিনি ইহুদিদের বিরুদ্ধে। আর ইহুদের পক্ষে কি আছে? একে তো লার্জ নাম্বার অফ ইউজ বাস করে মিশিগানে, তার চেয়েও বড় কথা এইপ্যাক। যদি এইপ্যাক এই নির্বাচনে তার বিপক্ষে $35 মিলিয়ন খরচ করে থাকে, তাহলে ডেফিনেটলি নভেম্বরের নির্বাচনে তার বিপক্ষে $70 মিলিয়ন খরচ তারা করবে। কারণ তারা কোনোভাবেই সিনেটে একজন এল সাইদের মতো লোককে আনতে চাইবে না। ফলে তার চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ আছে, কোনো সন্দেহ নাই। তার চেয়েও বড় চ্যালেঞ্জ মনে করি যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, এই আমাদের এই হাকিম জেফরিজরা, আমাদের এই চাক শুমাররা যদি তার পাশে না দাঁড়ান, তাহলে কী হবে? দলটা বিভক্ত হয়ে পড়বে। যে বিভক্তির ভাগ অলরেডি দেখতে পাচ্ছি আমরা, অলরেডি লক্ষণ দেখতে পাচ্ছি। আজকে যেই ঐক্য সম্মেলন হয়েছে, ঐক্য সম্মেলনে অনেক মিশিগানের ডেমোক্রেটিক নেতারা যোগ দেননি। বলা হচ্ছে যে এল সাইদ তাদেরকে ইনভাইট করেননি, বলা হচ্ছে, হতে পারে, আমরা জানি না, কিন্তু অনেকে আসেননি। বলে অলরেডি দেখতে পাচ্ছি আমরা বিভক্তি। যদি বিভক্তি না দূর করা যায়, এই দূরত্ব যদি না কমানো যায়, তাহলে কিন্তু এল সাইদের পক্ষে জেতা খুব ডিফিকাল্ট হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি কি মনে করেন যে আইপ্যাক যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে রিপাবলিকান ক্যান্ডিডেটকে তারা মানে
সব তার বিহাইন্ডে যাবে এবং তাকে সব ধরনের ফান্ড দিয়ে সহযোগিতা করবে। এটা কি মনে করেন যে আপনার ইট ইজ অলসো এ বিগ চ্যালেঞ্জ? তাহের, এপ্যাক, এল সাইদ হোক আর যেই হোক না কেন, এমন ক্যান্ডিডেটকে সাপোর্ট করবে যে ইসরায়েলের পক্ষে। গাজা প্রশ্নে অনেক কম্প্রোমাইজিং, কেমন, কোনো সন্দেহ নাই। এখন যেহেতু এল সাইদ এত ওপেনলি এত শক্ত অবস্থান গ্রহণ করেছে, সে কারণে এপ্যাকের জন্য একটা চ্যালেঞ্জ একটা, যে কে না যেটা বলা খুব জরুরি, তা হচ্ছে যে এই নির্বাচনে যে প্রাইমারি হয়ে গেল, প্রাইমারিতে কিন্তু আরও কয়েকটা বড় বড় বিজয় হয়েছে প্রোগ্রেসিভদের। যেমন মিশিগানের 13 নম্বর ডিস্ট্রিক্টের একজন ভারতীয় থানেদার, শ্রী থানেদার মেম্বার ছিলেন কংগ্রেসের, ডেমোক্রেটিক পার্টি, তিনি পরাজিত হয়েছেন। কার কাছে? একজন প্রোগ্রেসিভের কাছে, কম বয়সী একজন মানুষকে পরাজিত হয়েছেন। একইভাবে পরাজিত হয়েছেন মিশিগানের সেভেন্থ কংগ্রেসে, জিতেছেন কে? উইলিয়াম লরেন্স বলে একজন খুবই প্রায় অচেনা একজন প্রোগ্রেসিভ ক্যাম্পেইনার। এবং অ্যানারবারের মেয়র নির্বাচিত হয়েছেন একজন ডিএসএ মেম্বার। মানেটা কি? ইটস এ মুভমেন্ট। সারা দেশ জুড়ে দেখতে পাচ্ছি আমরা ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টকে প্রত্যাখ্যান করার একটা আন্দোলন শুরু হয়েছে। কারণটা কি? তোমরা আমাদের প্রয়োজনটাকে মিট করতে পারোনি, আমাদের চাহিদাকে মিট করতে পারোনি, আমরা যে আমাদের স্বপ্নকে তোমরা মিট করতে পারোনি, সো উই রিজেক্ট ইউ। এই হোলসেল রিজেকশনটা করছে ডেমোক্রেটিক লিডারশিপে। এবং যেহেতু প্রশ্নটা এই প্যাককে নিয়ে এবং ইসরায়েল এবং গাজাকে নিয়ে, কোয়াইট ন্যাচারালি এই প্যাক তার সর্বশক্তি নিয়োগ করবে। আজকে আপনি একটু আমরা শুনলাম আমাদের কি নাম নাজমুল জানালো, ট্রাম্প সাহেব কি বলেছেন? হি ইজ এ কমিউনিস্ট বলেছেন, এবং খুশি তিনি যে খুব ভালো হয়েছে, আমরা এখন তাহলে তার বিরুদ্ধে লড়াই করতে পারবো। শিওর, লড়াই করার জন্য এরা তৈরি হবে। যদি এল সাইদকে জিততে হয়, হি হ্যাজ টু এক্সপ্যান্ড হিজ কোয়ালিশন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডেমোক্রেটিক পার্টির ভেতরে যে বিভেদ আছে, সেই বিভেদ তাকেই উদ্যোগ নিতে হবে, হাতটা তাকেই বাড়াতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব যে সাবেক প্রধানমন্ত্রীর ভাষণ, বাংলাদেশ প্রসঙ্গ। আমাদের সাথে আছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি এনসিপির ন্যাশনাল যে কমিটি, জয়েন্ট কনভেনর ন্যাশনাল সিটিজেন পার্টি, উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনাকে শুভেচ্ছা। এক্সকিউজ মি। আমাদের সাথে আছেন ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকেও শুভেচ্ছা। বাট এই বাংলাদেশ প্রসঙ্গ শুরু করার আগে একটু খবর জেনে নেই যে ইমিগ্রেশন, আমাদের ট্রাম্প সাহেব ইমিগ্রেশন নিয়ে খুব কড়াকড়ি আরোপ করছেন, যে আজকে নতুন একটি বিধান তারা জারি করেছে ইমিগ্রেশনের উপর। আরিফ, একটু জেনে নেই কী বিধান জারি করেছে। এটি হচ্ছে যে এখন থেকে ইমিগ্রেশন অফিসাররা তারা যে কোনো আবেদন রিজেক্ট করে দিতে পারবেন উইদাউট আস্কিং এনি ফার্দার ডকুমেন্টেশন, রাইট? এইটাই তো বোধহয়। আমি একটু এক্সপ্লেন করছি। বেসিক্যালি ইউএসসিআইএস যেখানে আবেদন করা হয় অল ক্যাটাগরিজ, সেখানে যে নির্দেশনাটা এসেছে সেই নির্দেশনাটা হচ্ছে এমন যে এখন থেকে যে কোনো ইউএসসিআইএস কর্মকর্তা অল ক্যাটাগরিজের যারাই আবেদন করুক না কেন, আগে যেটা হতো অতিরিক্ত তথ্য মিনস RFE, রিকোয়েস্ট ফর এভিডেন্স, অর্থাৎ রিকোয়েস্ট ফর এভিডেন্সের ডকুমেন্টেশন গুলো তারা চিঠির মাধ্যমে চাইতো যে কোনো অল ক্যাটাগরিজের ক্লায়েন্টের কাছে। আজকে যে নির্দেশনাটা এসেছে যে ইউএসসিআইএস কর্মকর্তারা যদি মনে করে ডকুমেন্টেশনের ত্রুটিটা অনেক বেশি, অর্থাৎ ছোট ছোট ত্রুটি হলে একটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু ত্রুটিটা অনেক বেশি, সেক্ষেত্রে তারা RFE চিঠি দেওয়ার প্রয়োজন মনে করবে না অল ক্যাটাগরিজের ক্লায়েন্টকে, তারা সরাসরি সেখানে প্রত্যাখ্যান করে দিবে। এটা আজকে থেকে কার্যকর হবে। এর ফলে যেটা হয়েছে যে এখন থেকে যে কোনো ক্যাটাগরিতে ইউএসসিআইএস যে নতুন নির্দেশনায় যেটা বলেছেন, ইউএসসিআইএস কর্মকর্তাদের কথা হচ্ছে একটাই, যে কোনো ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে তারা যেন তথ্য এবং তথ্যের সাথে সংযুক্ত যে ডকুমেন্টেশন সেটা যেন সঠিকভাবে জমা দেয় এবং ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে। আদারওয়াইজ এখন থেকে আর কোনো কিছু মানে ভাবা চিন্তা করা হবে, ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দেওয়া হবে। এবং প্রত্যাখ্যান করার আরেকটি বিষয় বলা হচ্ছে যে প্রত্যাখ্যান করার পর যারা রিফিউজড হলেন তারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন এবং সরকারি ফি দিতে পারবেন। এটাই ছিল নতুন নির্দেশনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? অলরাইট, উনি তো আমি দেখেছিলাম উনি জয়েন করেছেন। উনি, ডক্টর সিদ্দিক, আপনি কি শুনতে পাচ্ছেন? যাই হোক, ইব্রাহিম চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। গতকালকে
সাবেক প্রধানমন্ত্রী, যিনি ভারতে বর্তমানে ভারতের আশ্রয়ে আছেন, তিনি গতকালকে ভাষণ দিয়েছেন এবং অনেকেই মনে করেছিলেন যে তিনি হয়তো সরাসরি লাইভ ব্রডকাস্ট করবেন বা সরাসরি ভিডিও, তাকে কখনো ভিডিওতে দেখা যায় না, তিনি হয়তো ভিডিও ভাষণ দেবেন সরাসরি, এবং এটা নিয়ে অনেক আগ্রহ ছিল, কৌতূহল ছিল। বাট আপনি তো নিজে তার পুরো বক্তব্যটি শুনেছেন এবং আপনার এই বক্তব্য শুনে কী মনে হয়েছে? ফার্স্ট অফ অল, উনি তো প্রকাশ্যে ভিডিওতে সামনে আসেন নাই, উনি অডিও ভাষণ দিয়েছেন। সেই অনেক শুনেন, আমরা একটা প্রত্যাশা করি এখানে শেখ হাসিনা যখন ঘোষণা দেন যে তিনি একটা প্রেস কনফারেন্স করবেন দিল্লিতে প্রেস কনফারেন্স একটা উল্লেখযোগ্য জিনিস, তখন দলীয় অবস্থান থেকেও একটা প্রত্যাশা করা হয়েছিল এবার হয়তো সরাসরি তিনি ভার্চুয়ালি তার চেহারা দেখা যাবে। সেই প্রত্যাশার জায়গাটা দলেরও যেমন আছিল, আবার আমাদের যদি দেখেন আমাদের সরকারের পক্ষ থেকেও এক ধরনের নার্ভাসনেস ছিল, তারা এক এক সময় যেটা প্রচার করা যাবে না, মানে এই ধরনের বাধা। এখন শেখ হাসিনার মতো নেত্রী, তিনি মানে বাংলাদেশ থেকে ছিলেন একটা বিশেষ ব্যবস্থায়, ক্ষমতার পরিবর্তন হয়েছে, তিনি ভারতে যে অবস্থায় থাকেন তিনি দিল্লিতে বক্তব্য রাখবেন। আজকালকার তথ্য প্রবাহের যুগে এটা কি বাংলাদেশে এটা বন্ধ করা যাবে? বন্ধ করার কি কোনো উপায় আছে? না। এখন উনি ওনার মতো বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে দিয়ে একই জিনিস তিনি বলেছেন এবং প্রথমত যে তার বক্তব্যের প্রতি যে আগ্রহ ছিল সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের মানুষের, এমনকি যারা তাকে পছন্দ করেন বা করেন না, পাশাপাশি দলীয় লোকজনের, তারা হুমড়ি খেয়ে পড়েছে মানে যে কিভাবে এই বক্তব্যটা শোনার। কিন্তু এই বক্তব্যতে শুনেন, একজন আমি যদি দলও করি বা করিও না, বা আমি একজন সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা আছে যে আপনি কি একজন নেতার কাছ থেকে আমরা কি শুনতে চাই। আমরা তো মানে উনি ডিসেম্বরে আসবেন এই কথাটা আগেও শুনছি, এখন আমরা মনে করেছিলাম যে একটা স্পষ্ট রাজনৈতিক বক্তব্য আসবে, যেখানে তিনি কিভাবে আসবেন বা তার আসার এই প্রক্রিয়াটা কি হবে, অথবা সরাসরি এই ধরনের কোনো কিছু আসে নাই। আমরা যদি দেখি যে ভারতের ওই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরাও একাধিকবার তাকে প্রশ্ন করলে প্রথমে তিনি এড়িয়ে যান, পরে আমাদের একজন বাংলাদেশি সাংবাদিক তার প্রশ্নের জবাবে তিনি এটা রিপিটেড মানে মৃদু দ্বিতীয় দফা উত্তরে বলেছেন যে আমি ডিসেম্বরে আসবো। এই ডিসেম্বরে আসার বিষয়টা তার ঘোষণা আগেই। এখন এইটা শুনেন, আওয়ামী লীগের লোকজনের কাছে মানে মনে হতে পারে যে এটা নেত্রীর কৌশল, তারা নেত্রী যেভাবেই বলেন এটা নিয়ে তারা খুশি, এটা সন্তুষ্ট। কিন্তু আমি একজন মানে রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে রাজনীতি এই ধরনের মানে একই স্ট্র্যাটেজি, ওনার বক্তব্য তো নতুন কিছু নাই। রাজনৈতিক এমন কোন কর্মসূচি, যেমন সেই ঈদের পরে আন্দোলন যখন বিএনপির সময় বলা হতো, আমরা তখন প্রতিবারই এটা সমালোচনা করেছি যে আমরা তখন মনে করতাম যে একটা বিরোধী দল হিসাবে বিএনপি আরো শক্ত বা আরো স্পষ্ট আরো সুনির্দিষ্ট কিছু বলবে। তো এটাও কি সেই সময় বিএনপির কে বাদ ছিল, রাজনৈতিক ভাবে একটা কথা বলে দেওয়ার ছিল না, এটা কোনো রাজনৈতিক কৌশল ছিল? এটা তো আমরা যদি এখন মূল্যায়ন করি এমন কোন না, ওই বক্তব্যের বা ওই আন্দোলনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে নাই। তো একইভাবে তার বক্তব্যে নতুন কিছু নাই, কিন্তু আছে যে মানে এবং এই বক্তব্যতেই এখন আওয়ামী লীগ আজকে যারা করেন সারা পৃথিবীতে তারা ছড়িয়ে আছেন, বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থকরা আছেন, তারা নেত্রী এই কথাটাকে অমৃতবাণী মনে করেন, তারা মনে করেন এটার মধ্য দিয়ে তিনি বার্তা দিতে পেরেছেন। তারপরে ডক্টর ইউনূস সাহেব যে শব্দটা বলেছিলেন মেটিকুলাস ডিজাইন, মানে এর আগে ওইটা কারো কথার কাছ থেকে শোনা যেত না, এইটাও তিনি বলেছেন যে মানে সরকারের ভাষ্য অনুযায়ী একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, দেশের অবস্থা ভালো না। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশ একটা ফেইল স্টেট ইতিমধ্যেই, এবং আগামী দিনে পৃথিবীর সব জঙ্গিরা বাংলাদেশ থেকে আসবে। তিনি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সমস্ত সাংবাদিকদের কাছে আহ্বান জানিয়েছেন যে তারা যেন এই বিষয়টাকে সারা পৃথিবীতে তুলে ধরেন। এই সমস্ত বক্তব্য এবং খুবই মৃদুস্বরে রিকনসিলিয়েশনের কথা, কিন্তু তার টোটাল বক্তব্যতে আমরা কোনো রিকনসিলিয়েশন সমঝোতার কোনো আহ্বান তার পক্ষ থেকেও যেমন দেখি না, এবং তার পক্ষে স্পষ্ট তার কাছে প্রশ্ন ছিল যে এই ব্যাপারে তৃতীয় কোনো দেশ সমঝোতা করতেছে কিনা বা সরকারের সাথে কোনো যোগাযোগ আছে কিনা, এইসব বিষয়ে কোনো ভালো উত্তর পাওয়া যায় নাই। যে সরকার এখানে আলোচনা করতেছে, ভারত সরকার এটা আলাপ করতেছে, যুক্তরাষ্ট্র সরকার এটা আলাপ করতেছে, তো এই ধরনের কোনো স্পষ্ট বক্তব্য
আমার কাছে অন্তত মনে হয় নাই একজন সাংবাদিক হিসেবে আমি তার কাছ থেকে আরো সূক্ষ্ম, আরো তীর্যক, আরো স্পষ্ট রাজনৈতিক বক্তব্য চেয়েছিলাম। সেটা যাই হোক, আমি পছন্দ করি, আপনি পছন্দ করেন না করেন, কিন্তু তাদের দলের লোকজন সাথে পরে আমি আলাপ করলাম, তারা এই বক্তব্যতেই খুশি মনে করে যে মহান নেত্রী যেভাবে বলেন। আমি যেমন মনে করি আমার নেতা ডোনাল্ড ট্রাম্প যাই বলেন যাই হোক, সবই সত্য বলেন। এখন ডোনাল্ড ট্রাম্প কি আনার দরকার আপনি নেই, এই যেমন হ্যাঁ, এইটা, বাদ দেন। এই হ্যাঁ। যেমন এই কথাটা আপনি শুনতেও রাজি না। এনিওয়ে, সো এইটাই আমার টেক। আর যদি এই ব্যাপারে হাসান ভাই বা অন্যরা কেউ বলেন। জি, জি, থ্যাংক ইউ সো মাচ। আমি হাসান ভাই আপনার কাছে আসছি, আমি জাকারিয়া সাহেবের কাছে, সুলতান মোহাম্মদ জাকারিয়ার কাছে যাই। সুলতান জাকারিয়া, আপনি তো এনসিপির কেন্দ্রীয় নেতা, এবং কালকে শেখ হাসিনা বলেছেন, আপনারা বলছেন যে প্রায় 1600 মানুষ বা 1400 মানুষ শহীদ হয়েছেন এই আন্দোলনে, প্রায় 30,000 মানুষ পঙ্গু হয়েছে, দেশে অবাধ লুটপাট হয়েছে, আপনার গুম হয়েছে মানুষ, অর্থ পাচার হয়েছে প্রায় $32 বিলিয়ন অর্থ পাচার হয়েছে, আপনার গুম খুন রাহাজানি এমন কিছু নাই যা হয় নাই। আর শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি এর জন্য অনুতপ্ত কিনা বা অনুশোচনা করেন কিনা, তিনি প্রকাশ্যে বলেছেন আমার কোনো অনুশোচনা নেই। হোয়াট ইজ ইউর রিয়াকশন? ওয়েল, ফার্স্ট অফ অল আজকে আমাকে এটা ডাকার জন্য ধন্যবাদ। আমি আসলে শেখ হাসিনাকে আমরা যেভাবে চিনি, অ্যাটলিস্ট আমার গত 15-20 বছরের যে রিডিং, আমি মোটেই সারপ্রাইজ না। কারণ উনাকে আমার মনে হয় না যে উনি মানসিকভাবে ভারসাম্যপূর্ণ একজন মানুষ, এবং উনি অনুতপ্ত হলেই বরং আমি আশ্চর্য হতাম। অনুতপ্ত হলেই আপনি আশ্চর্য হতেন? হাসান ভাই, হোয়াট ইজ ইউর কমেন্ট অন ইট, যে অনুতপ্ত হলেই উনি আশ্চর্য হতেন? সুলতান একটা ভালো কথা বলেছে যে এই মহিলা সম্ভবত মানসিকভাবে ভারসাম্যপূর্ণ নয়। শি হ্যাজ লস্ট হার ব্যালেন্স অফ মাইন্ড। কেমন, আমারও তাই মনে হয়। ক্ষমতা থেকে বাইরে থেকে একটা অসীম পরাক্রমশালী ব্যক্তি, ক্ষমতার চূড়ান্ত দ্বার ছিল, এখন তিনি একটা বিদেশে কৃপার আশ্রয় নিয়ে তিনি আছেন ভারতে। ফলে তিনি মানসিকভাবে যে সুস্থ নন এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি 100% সুলতানের সঙ্গে একসম্মত, রাজি। 2 নম্বর হচ্ছে যে পাশে বসে আছে জয় কি বলেছিল? আমার মা রাজনীতি ফিরবে না বলেছিল। তো সেই মা এতদিন ভারতের চাল ডাল খেয়ে ডিসেম্বরে ফিরবেন বলে উনি অনেকবার বলেছেন আমি ফিরে আসছি, আমি কাছেই আছি। একবার তো বলেননি, অনেকবার বলেছেন। এবং কি করে তিনি আসবেন তার কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত তিনি আমার জানাননি। তার পাসপোর্ট নেই, তিনি পাসপোর্ট চেয়েছেন, তাকে কে পাসপোর্ট দেবে এবং ভারত সরকার তাকে দেবে কি না সেটা আমরা নিশ্চিত নই। কারণ আপনারা জানেন যে আমাদের যেই এক্সট্রাডিশন ট্রিটি আছে তাতে বলা আছে যে রাজনৈতিক কারণে প্রত্যর্পণ করা নাও যেতে পারে, এবং ক্লিয়ারলি রাজনৈতিক কারণ এটা। এবং আমার ধারণা আছে ভারত বাংলাদেশের সাথে কোনো চুক্তি না হলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। জি, আরেকটা বিষয় জানতে চাই যে উনি বারবার বলছেন, জাকারিয়া ভাই আপনার কাছে জিজ্ঞেস করি, যে উনি বারবার বলছেন যে উনি মনে করেছেন তাকে আপনার গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি জানতেন না তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটা তাকে ইনফর্ম করা হয়নি। কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব যে স্টেটমেন্ট দিয়েছেন আপনি শুনেছেন নিশ্চয়ই। সো এইটাকে আপনার কেমন মনে হয়? তাহের, পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, পার্লামেন্টে জয়শঙ্কর নিজে বলেছেন যে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল হাসিনা নিয়ে যাওয়ার জন্য। সরি জাকারিয়া, আপনি বলুন। না, একটি দেশের ধরেন উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কথাবার্তার মধ্যে তো অনেক মানে সামঞ্জস্য বা কমপক্ষে কিছুটা ব্যালেন্স তো আমরা প্রত্যাশা করি, কিন্তু এটা উনি একটা বলছেন, ভারতের পররাষ্ট্র সচিব যেটা বলছেন অ্যাবসলিউটলি ডিফারেন্ট। জি, অফকোর্স। এবং আমি ওনাকে মানে আমি ওনাকে 15-20 বছর ধরে আমি যতটুকু এবং যেভাবে দেখেছি ওনার বক্তব্যে এই ধরনের অসঙ্গতিগুলো আমার কাছে খুব বেশি অস্বাভাবিক মনে হয় না।
এবং উনি 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার সময়ও উনার কথাবার্তা মধ্যে বা উনার বক্তব্য বিবৃতির মধ্যে যথেষ্ট যে সংগতি ছিল, আপনি সেটাও বলতে পারবেন না। যার ফলে উনি, হ্যাঁ, উনার একটা রাজনৈতিক বেজ আছে, উনার দল আছে, কর্মী আছে, তাদেরকে অ্যাপিজ করার জন্য উনার হয়তো কিছু বলতে হয়, বলবে। কিন্তু আপনি, আমি বা আমরা যারা বাইরে আছি, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা তো বিভিন্ন সোর্স থেকে আপনারা তথ্যগুলো নেন এবং ট্রায়াঙ্গুলেট করেন, কে কি বলছে, কার কথার ভ্যালিডিটি কতটুকু, কার কথা থেকে কতটুকু আপনি নিবেন বা নিবেন না, সবকিছু যাচাই বাছাই করলে এটা আপনাদের কাছে ইতিমধ্যে অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার হওয়া উচিত যে শেখ হাসিনা আসলে কখন কি বলেন এবং কখন কি মিন করেন, এইটা আসলে খুঁজে বের করা খুব কঠিন। যার ফলে আমি উনার খুব বেশি, উনার কথাবার্তাকে খুব বেশি এই মুহূর্তে অন্তত, কারণ হ্যাঁ, উনি যখন ওয়েন শি ওয়াজ এট দ্য হেলম অফ দ্য পাওয়ার, হ্যাঁ, তো তখন উনি ভুল ভাল ঔদ্ধত্যপূর্ণ যাই বলুক, এটা নাগরিক হিসেবে আমাদের জন্য পেইনফুল হলেও আমাদেরকে হজম করতে হয়েছে। কিন্তু এখন যেটা আমাদের হোসেন ভাই বললেন যে উনি এক ধরনের স্যাংচুয়ারির মধ্যে আছেন, মানে উনি আরেকজনের দয়ায় কৃপায় এক জায়গায় আছেন, দেশ থেকে অবমাননাকর ভাবে পালিয়ে গেছেন। এবং শুধু তাই না, আমি বলি যে আওয়ামী লীগের ডেথ নেল হচ্ছে অগাস্ট 4, যেদিন শেখ হাসিনা জানতেন যে তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হচ্ছে না, তার পুলিশ ফেল করেছে, তার ছাত্রলীগ ফেল করেছে, তার বিডিআর ফেল করেছে, এবং মিলিটারি সিমিংলি ভেরি রিলেক্টেন্ট যে না, আমরা এই ব্লাডশেডে অংশ নিব না, সেদিন উনি 4 তারিখে, অর্থাৎ 4 তারিখের আগে উনি উনার পরিবারের সদস্যদের সবাইকে এক করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। তারপর করলেনটা কি, উনি 4 তারিখে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অস্ত্র হাতে মাঠে নামিয়েছেন। লুক এট হোয়াট হ্যাপেন্ড ইন ফেনী, আপনার 14-15 জন মারা গেছে ওই দিন ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের গুলিতে। লুক এট হোয়াট হ্যাপেন্ড ইন নারায়ণগঞ্জ, যেখানে এমপি, সিটিং এমপি, তার ছেলেকে স্বয়ংক্রিয় অস্ত্র সহ নেমেছে। সারা দেশে উনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অস্ত্র সহ নামিয়েছেন। দ্যাট ওয়াজ হিজ বিগেস্ট ক্রাইম, নট against the people of Bangladesh but against her own party. উনি পার্টিটাকে 4 তারিখের আগ পর্যন্ত তো একটা খাদের কিনারায় নিয়ে গেছেন। 4 তারিখে ইট ওয়াজ দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন অফ আওয়ামী লীগ, এবং সেদিন উনি পার্টিটাকে তার ক্রাইমের সঙ্গী করলেন। পুরো পার্টির নেতা কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে, স্বয়ংক্রিয় অস্ত্র, যে অস্ত্রগুলো পুলিশের কাছে আছে অনেক সময়, বিডিআর এর কাছে নাই, সেই ধরনের অটোমেটিক রাইফেল। আপনি নেত্রর একটা দেখবেন, রিপোর্ট দেখবেন, কি ধরনের অস্ত্র, জার্মান মেড, ব্রাজিল থেকে আসা, ইউএস অস্ত্র, এই ধরনের অস্ত্র, স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় ওই দিন যে ব্লাড শেড করলো, প্রায় 200 লোক মারল, লাস্ট ডে বিফোর হার ডিপার্চার। এটা একটা কালেকটিভ আওয়ামী লীগ ক্রাইম। তো আমি মনে করি শেখ হাসিনা নট অনলি রুইন্ড হারসেলফ বাট অলসো শি কমপ্লিটলি রুইন্ড যে উনার দলের যে লেগে গেছি, উনার দলের যে সম্ভাবনা, সেইটা উনি কমপ্লিটলি, আমি মনে করি এই যে সিরিজ অফ ব্লান্ডারের মধ্য দিয়ে উনি শেষ করেছেন। এবং যার ফলে এই ভদ্রমহিলা আমার বিবেচনায়, আমার কাছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে একজন স্পষ্টত খুনি। উনার অডিও রেকর্ড আছে টু অর্ডার, মানে টু শুট, হ্যাঁ, এবং লোকজনকে খুন করার জন্য, হেলিকপ্টার থেকে খুন করার জন্য উনার অর্ডার আছে, ভেরিফাইড বাই ইন্টারন্যাশনালি রেকগনাইজড অর্গানাইজেশনস লাইক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, HRW,
উনার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে, আপনি বলেছেন যে আমরা বলছি 1400 মরেছে, না আমরা বলি নাই। প্রফেসর ইউনূস জানতেন যে বাংলাদেশি কোনো তদন্ত সংস্থা দিয়ে যদি এটা তদন্ত করা হতো, এটার ক্রেডিবিলিটি নিয়ে যত ক্রেডিবল ভাবেই করার চেষ্টা করা হোক, এটা নিয়ে প্রশ্ন বাঙালিদের মধ্যেই উঠতো যে না, ওটা পক্ষপাত হয়েছে। এবং হি ডিড দ্য রাইট থিং অ্যান্ড এক্সেলেন্ট থিং, যে না, ইনভাইট ইউএন, ask them and involve them in the investigation process. এবং ইউএন তাদের মেথডিক্যালি, এবং আমি যা জানি, আমি তো তখন দেশে এসেছিলাম, তারা শত শত লোকের সাথে কথা বলেছে, শত শত ডকুমেন্টস, হসপিটাল ডকুমেন্টস, and you know how methodically they have to do things before they can reasonably claim যে X have happened or Y happened. হ্যাঁ, এটা জুডিশিয়াল ভার্ডিক্ট না, এটা বিয়ন্ড রিজনেবল ডাউটে কোনো কিছু প্রুভ করার বিষয় না, কারণ দ্যাট উইল হ্যাপেন ইন দ্য কোর্ট। বাট একটা ইউএন এর মতো একটা ক্রেডিবল অর্গানাইজেশন করে হচ্ছে রিজনেবল ডাউট, মানে রিজনেবলি ওয়েদার ইউ ক্যান ক্লেম যে দিস পিপল হ্যাভ বিন কিলড বাই দিস, বাই দ্য পারপিট্রেটরস অফ দ্য রেজিম, এন্ড দে ডিড। সো শেখ হাসিনার ক্রাইমটা ইজ নট এ লোকাল ক্রাইম, ইটস এন ইন্টারন্যাশনালাইজড ক্রাইম নাও। এবং ইউএন স্বয়ং তদন্ত করে এই শত শত মৃত্যুর সাক্ষ্য পেয়েছে, প্রমাণ পেয়েছে। এবং ইউএনআই ভাই, তাহের ভাই, this is one of the massacres in the world that happen on live. There are hundreds of video footage যেখানে পুলিশ ক্লোজ রেঞ্জে পয়েন্ট ব্ল্যাঙ্কে শুট করছে, যেখানে মিলিটারি অফিসার অটোমেটিক রাইফেল নিয়ে শুট করছে, যেখানে আমরা দেখছি যে আন্দোলনকারীরা ফ্রন্টে যে ছিল সে শর্ট খেয়ে হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। মানে এত এভিডেন্ট একটা মানে একটা ম্যাসাকারের পর সেটা অস্বীকার করা এবং সেটা নিয়ে রাজনীতি করা, সেটা নিয়ে আপনাকে আমাকে উল্টো দোষ দেয়, ভিকটিম ব্লেমিং করা, এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব। এবং তার মানসিক সুস্থতা নিয়ে আমার আগেও সন্দেহ ছিল, এখনো আছে, বিকজ শি ক্যানট ক্লিয়ারলি থিঙ্ক। যে কারণেই হোক, আই থিঙ্ক শি ইজ এ ট্রমাটাইজড উইমেন। হোয়াট হ্যাপেন টু হার পাস্ট, টু হার ফ্যামিলি, সেই ট্রমা ট্র্যাপ থেকে উনি কখনো বের হইতে পারেন না। উনি সবকিছুকে ওই ধরনের লেন্স দিয়ে দেখেন, যার ফলে শি ইজ মেন্টালি অলওয়েজ সাইকোলজিক্যালি মানে একটা চ্যালেঞ্জ উইমেন। And that was reflected in her conversation, statement. ওকে আপনি শুনেন না, উনি বলেছে যে খালেদা জিয়া এবং ইউনূসকে পদ্মার পানিতে ডুবাবেন। এটা কোনো স্টেটসমেন্টের ভাষা? এটা কোনো রাষ্ট্রপ্রধানের ভাষা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম সিদ্দিক, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে আপনি তো দেখেছেন যে গুম কমিশন যারা, তারা গুম যে করে যে আপনার যে বাড়ির মধ্যে রাখা হতো, আয়নাঘর বলা হয় যাকে, সেই বাড়ির সন্ধান পেয়েছে, সেই বাড়িটি এখন সাংবাদিকরা সবাই গিয়ে দেখেছেন। সো একটি রেজিম বা একটি রাষ্ট্রের যিনি প্রধান, যিনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের সংগ্রাম করেন, তার আমলে, তার সময়ে এই বিষয়গুলো আবিষ্কার হলো, এটা কীভাবে দেখা হবে বিষয়টা ইন ফিউচার, পলিটিক্যালি, হিস্টোরিক্যালি? অবশ্যই আমরা গুম, আয়নাঘর এবং একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড, মানুষকে ধরে নেওয়া, বিশেষ করে চিটাগাঙ্গের লোক, সবাই মনে আসছে যে মেয়ে চিৎকার করতেছে বাবা বাবা বলে, সেই সময় গুলির শব্দ, আপনার আবার বন্ধু ইলিয়াস আলী হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড, এগুলা কিন্তু আওয়ামী লীগের লোকজনকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা এগুলো স্বীকার করতে রাজি হন না। আওয়ামী লীগের কোন নেতৃত্ব পর্যায়ে দলীয় সমর্থকরা এটা স্বীকার করেন না, কিন্তু এটা তো বাস্তবতা। মানে এই সমস্ত জিনিস ঘটছে। এখন এই যে সুলতান জাকারিয়া যেটা বললেন যে আবু তাহের, আপনি আমি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমরা দূর থেকে তার সংবাদ দেখেছি। আমরা চিনি আওয়ামী লীগকে, সেই বঙ্গবন্ধুর সময় সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ তুফাইল আহমদ ছিলেন, আব্দুল সামাদ আজাদ ছিলেন, একটা সামগ্রিক রাজনীতি আওয়ামী লীগের, সেটা দেখি। তো আমি সেই দলের নেতা হিসেবে, আমরা মানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে এক ধরনের প্রত্যাশা আমাদের কাছে আছে এটা। এবং আওয়ামী লীগের বিরোধিতা তখনও করেছি, আবার সমর্থনও করেছি ভালো ভালো কাজ। কিন্তু
এইসব জিনিস যে রাষ্ট্রাচার গত 70 বছরে যে অনাচারের কথা বলা হয়, যে সমস্ত প্রমাণ এখন বেরিয়ে আসছে, এখন এটা যদি ব্ল্যাঙ্ক বলা হয় যে এইসব কিছুই হয় নাই, এটা এক বাস্তবতা। আরেকটা হচ্ছে যে আমাদের এই কার্যক্রম করতে গিয়ে এই সময় কিছু কিছু ঘটনা ঘটেছে, কেউ কেউ অতি উৎসাহী মহল করিয়েছে। ইলিয়াস আলী বা এরকম যারা গুমের শিকার, যারা আর ফিরে আসে নাই, এরা তো হাওয়া হয়ে যায় নাই, এরা প্রেমের কারণে আরেক প্রেমিক তাকে তো নিয়ে হত্যা করে নাই, রাজনৈতিক কারণে এদের হত্যা করা হয়েছে। এবং এদের হত্যার বিভিন্ন প্রমাণ ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে বেরিয়ে এসছে। তো এই যে রাষ্ট্রের ক্ষমতা থাকায় একটা হত্যাকাণ্ড বঙ্গবন্ধুর সময় বসিরাজ শিকদারের একটা হত্যাকাণ্ড তাকে তাড়া করেছে তার মৃত্যুর আগ পর্যন্ত। আর আপনি এতগুলো করে এগুলো অস্বীকার করবেন, এগুলো নেগেটিভ দিবেন, ফেসবুকে বসে বসে আমি মানে ওনাকে সমর্থন। মনে রাখতে হবে যে এই সমস্ত ঘটনার সমালোচনা করা মানেই যে আপনি মানে আওয়ামী লীগ বিরোধিতা করতেছেন না। আওয়ামী লীগের তো একটা নিজস্ব রাজনীতি আছে, আওয়ামী লীগের অনেক অর্জন আছে, এবং কি শেখ হাসিনার 17 বছরে বাংলাদেশের তার অনেক অর্জনও আছে। সমস্ত অর্জনগুলো ম্লান হয়ে যায় এইসব কারণে। এবং আপনি যখন ক্ষমতা হারান, আপনি ফেল করেছেন, আপনার নেতৃত্বের ব্যর্থতার কারণে এটা হয়েছে। আজকে যে লক্ষ লক্ষ কর্মীরা বিপন্ন হয়েছে, আমি আপনাকে নেতা মেনে আমার সর্বস্ব আপনাকে দিয়ে আপনাকে ইমাম বানালাম, আপনাকে নেতা বানালাম, আপনার ভুলের কারণে আমার জীবন আজকে বিপন্ন। আমি এখন আপনি যা বলেন তাকে তাদের বাদ্য বাজাতে হয়, আমাকে পাপেট হিসেবে থাকতে হয়। এর চেয়ে বড় এর চেয়ে একটা আমি চিন্তাই করি নাই যে এই ধরনের। আজকে কি আওয়ামী লীগের একজন লোক আছেন যে যিনি দাঁড়ায় বলতে পারেন যে নেত্রী আপনার এই কথা বলা উচিত বা আমাদের এই রাজনৈতিক বক্তব্য আছে? আমরা 75 15 আগস্টে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি নেত্রী শেষ কথা হয়তো বলতেন, কিন্তু এর আগে একটা রাজনৈতিক নেরেটিভ ক্রিয়েট করতেন নেতারা, অন্য নেতারা। একইভাবে বিএনপিতেও সেই সময় সালাম তালুকদার, সাইফুর রহমান সাহেব একটা রাজনৈতিক নেরেটিভ ক্রিয়েট করতেন, এইটার পরে দলীয় প্রধান একটা বক্তব্য দিতেন। এখন তো আর কোনো নেরেটিভ নাই, ওই একজন যা বলেন তো সবাই বলেন তিনি ঠিকই বলেছেন, একজন যা বলেন সবাই বলেছেন তার কথাই সঠিক। তো এই এই জিনিসটা তো আমাদের পক্ষে মানা একটু কষ্ট। এখন সুলতানরা গত 15 বছর থেকে 17 বছর থেকে দেখেছেন কাছাকাছি, নিজেই হয়তো নিজেদের উপর দিয়ে শাসন দেখেছেন। আমরা দূর থেকে সংবাদ মাধ্যম যে পড়ে যা দেখেছি, আমরা এই হাসিনাকে চিনি না। আমি মনে করি যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে তার কাছে যে প্রত্যাশা, এই প্রত্যাশা বারবার ব্যাহত হয়েছে, বারবার আশাহত হয়েছি। আমি এখনো খুবই হতাশ মানে ওই আওয়ামী লীগের এই পরিণতির জন্য। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনাকে জানতে চাই যে শেখ হাসিনাকে সবাই বাংলাদেশের জন্য, আওয়ামী লীগ পরে এখন যারা আছে বাংলাদেশে পলিটিক্স করে, তারা সবাই ফেসিজম, এই ফেসিস্ট কেন বলা হয় ওনাকে? ওয়াই? মূলত ক্ষমতা কুক্ষিগত করার কারণে একজন লোকের হাতে সকল ক্ষমতা পুঞ্জীভূত হয়েছে। সরকার আর সরকার থাকেনি, ব্যক্তি শাসনে পরিণত হয়েছে। কেমন? এবং শুধু ব্যক্তি না, পরিবারের এক্সটেনশনে চলে গেছে সেটা। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থাপনা সবই এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গেছে, এবং তিনি এটাকে ব্যবহার করেছেন নিজের ব্যক্তিগত শাসন বা ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্যে। ইব্রাহিম চৌধুরী বললেন আমাদেরকে যে আমরা এই আপাকে চিনি না। কেন? 14 সালের নির্বাচন দেখিনি আমরা, কি নির্বাচন তিনি করেছেন? 18 সালের নির্বাচন দেখিনি আমরা, কিভাবে নির্বাচন হয়েছে? কখনই তো তার সরকার বৈধ সরকার ছিল না, এটি একটা অবৈধ সরকার। লোকের ভোটে তো তাই নির্বাচিত হননি। ফলে যে সরকার যত ভালো তিনি করুন, যত তিনি পদ্মা সেতু বানান না কেন, তিনি একজন অবৈধ সরকার প্রধান, এতে তো কোনো সন্দেহ নাই। তো ভোটে, মানুষের ভোটে নির্বাচিত তিনি হননি, আমাদের কথা বলার সুযোগ তিনি দেননি, মৌলিক অধিকার তিনি হরণ করেছেন। আর শুধু বলেন কি নিয়ে, বাংলাদেশকে ডিজিটাল বানালাম। দ্যাটস নট এনাফ। কেমন বলে? তবে এও ঠিক, দীর্ঘদিনের রাজনৈতিক দল, এই দল আমাদেরকে 71 দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা দিয়েছে, তাদের অবদানকে কোনোভাবে খাটো করা যাবে না। দল হিসেবে বঙ্গবন্ধুকে কোনোভাবে খাটো করা যাবে না, ব্যক্তি হিসেবে এবং নেতা হিসেবে, এটা মানতে হবে। এবং এইটা মেনে যদি আগামীকাল আওয়ামী লীগ রিফর্মড হয়, আওয়ামী লীগকে ওয়েলকাম করা উচিত। আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্র থেকে একজন দূত গেছেন
এবং তিনি কথাও বলেছেন আওয়ামী লীগের প্রাক্তন নেতাদের সাথে। কেন কথা বলছেন? আমার ধারণা যে কোথাও না কোথাও একটা আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে রিভাইভ করবার জন্য। কারণ আওয়ামী লীগ মানে দেশের 10, 15, 20% মানুষের প্রতিনিধিত্ব না থাকা। এটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা নয়। ঠিক যেভাবে 14-18 নির্বাচন হয়েছে, তুমি আমি নির্বাচন, দামি নির্বাচন, সেভাবেই আমরা 15%, 20% মানুষের ভোটাধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করছি। দ্যাটস নট ফেয়ার, দ্যাটস নট রাইট। কিন্তু এও ঠিক যে এই শেখ হাসিনা, যার হাতে রক্ত একটা দুটো নয়, শয়ে শয়ে মানুষের রক্ত, শয়ে শয়ে মানুষের, আহত মানুষের কান্নার জন্য যিনি দায়ী, তাকে বিচারের কাঠগড়া দাঁড়াতেই হবে। যে বিচার হয়েছে সে রায় মানতেই হবে, অন্যথায় এই আওয়ামী লীগ কোনোদিনই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। থ্যাংক ইউ। জাকারিয়া, আপনার কাছে শেষ একটি প্রশ্ন করতে চাই যে আপনারা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনারা বিএনপি, জামাত, শিবির, ছাত্রশক্তি, ছাত্রদল সব মিলিয়ে আপনারা করেছেন, বাট আজকে গতকালকে পর্যন্ত যে প্রেক্ষাপট, যে বিভেদ, যে আপনার মারামারির অবস্থা যেটা দেখা যাচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন? এর কারণ কি? ওয়েল, এক কথায় বললে আসলে আমরা অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম আর কি, আমাদের আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, যেমন একটা পুলিশ কমিশন হওয়ার কথা ছিল, যে কমিশনটা পুলিশের দীর্ঘদিনের দাবি, যেখানে পুলিশকে রাজনীতি থেকে মানে রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে পরিচালিত করা, তারপরে প্রতিষ্ঠানগুলো মানে ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি যেগুলো রয়েছে, অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এই কমিশনগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দেয়া, যাতে করে এক্সিকিউটিভের হাতে যে ইম্যান্স পাওয়ার, আমাদের মতো দেশে যেটা খুবই সহজে অ্যাবিউজ হয়, যে এক্সিকিউটিভের হাতে এত ইমেন্স পাওয়ারের একটা ন্যূনতম ব্যালেন্স থাকে। সেটা পার্লামেন্ট একটা ব্যালেন্স, কিন্তু সরকারের ভিতরে আমরা একগুচ্ছ ইনস্টিটিউশন ক্রিয়েট করি, যেটাকে আমরা বলি যে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউশনস, যে উইদিন দ্য গভর্নমেন্ট এই ইনস্টিটিউশনগুলোকে যাতে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দেওয়া হয়, সেটা আমরা ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে উই পুশড, এবং ইন্টারিম গভর্নমেন্ট এটা চেয়েছিল। কিন্তু ফ্রম ডে ওয়ান ফর সাম রিজন বিএনপির মধ্যে এক ধরনের উইয়ার্ড একটা কনসেপ্ট ছিল যে এই ইনস্টিটিউশনগুলোকে যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দেয়া হয়, সেক্ষেত্রে নাকি সরকারের এক্সিকিউটিভ ক্ষমতা কার্ভ হবে। এখন তাদেরকে সালাউদ্দিন সাহেবকে, বিএনপির লোকজনকে এটা কে বুঝাবে যে দুইটা বিষয় আলাদা বিষয়। আপনি এক্সিকিউটিভের হাতে অলরেডি ইটস এন ইমেন্স পাওয়ার, আপনার র পাওয়ারগুলো কনসেন্ট্রেটেড। দে কমান্ড পুলিশ, দে কমান্ড বিজিবি, দে কমান্ড মিলিটারি, দে কমান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অল দ্য র পাওয়ার্স আর ইন দ্য হ্যান্ডস অফ দ্য এক্সিকিউটিভ। এটাকে সামান্য ব্যালেন্স করার জন্য আমরা যে ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি গুলো আছে, এর মধ্যে পার্লামেন্ট, জুডিশিয়ারি দ্য বিগেস্ট, বাট সরকারের মধ্যে একটা মেকানিজম ছিল, সেইটাকে আমরা এখন পর্যন্ত ফাংশনাল করতে পারি নাই। এবং গত ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমাদের অন্যতম ব্যর্থতা হচ্ছে যে বিএনপির কনসিস্টেন্ট রিজেকশন টু দিস রিফর্মস, এবং বিএনপি এটার ফল ভোগ করবে। কারণ মিস্টার রহমান উনি লন্ডনে ছিলেন, উনি যতই ওয়েস্টার্ন ডেমোক্রেসি নিয়ে উনার ইনডক্ট্রিনেশন হোক, উনার এক্সপেরিয়েন্স হোক, হবিগঞ্জের মিস্টার জি.কে. গাউস, উনার অনুসারীরা গণতন্ত্র বলতে বুঝবেন যে আপনি যখন আপনার নেতাকে গালি দিবেন, তার চোখ উপড়ে ফেলা হচ্ছে, এটা আপনার দায়িত্ব। আগে শেখ হাসিনার গুন্ডারা করেছে, এখন মিস্টার রহমানের ইয়ারা করবে। তো এটা হচ্ছে ল্যাক অফ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, যে তারা কত একটা এক্সপ্লোসিভ টাইম বমের মধ্যে বসে আছে। এবং
আমাদের দেশে, এটা হাসান ভাই আমার সাথে এগ্রি করবেন কিনা আমি জানি না, আমাদের দেশে হিস্টোরিক্যালি, আমি আমি গণতন্ত্র নিয়ে 15-20 বছর 25 বছর আমার গবেষণার এক্সপিরিয়েন্স আছে, যে আমাদের দেশে হিস্টোরিক্যালি ইটস এ টপ ডাউন ডেমোক্রেসি। এখানে গণতন্ত্র সোসাইটি থেকে উৎসরিত হয় নাই। এখানে সোসাইটিটা, সমাজটা, ফ্যামিলি এখনো ইনহারেন্টলি অ্যান্টি ডেমোক্রেটিক। এখানে ডিসিশনগুলো নেওয়া হয় অথরিটেটিভলি, বাবা নেন। সমাজে আমরা সেলিব্রেট করি স্ট্রং ম্যানকে, ওই ধরনের কালচারকে। এখানে ডায়ালগ অ্যান্ড ডেলিভারেশনের সিস্টেম নাই। তো আওয়ামী লীগ, বিএনপি এই দলগুলো নেভার আন্ডারস্টুড যে ডেমোক্রেসি ইজ এ ফাংশন অফ এ ডেমোক্রেটিক ফ্যামিলি সোসাইটি। they always talked about at the surface level, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংও নাই ওদের। এবং যার ফলে এবং তাদের যে পেটি বুর্জোয়া পার্টি স্ট্রাকচার এন্ড কাঠামো, ওইখানে এগুলোই হবে। কারণ তাদের দলকে মোটিভেট করার জন্য, ডানের তো একটা ধর্ম আছে, বামের আছে মার্কস অথবা অন্যান্য আইডিওলজি, কিন্তু তাদের তো এরকম কোনো বাইন্ডিং আইডিওলজি নাই যে এটা দিয়ে দে ক্যান এক্সাইট পিপল। So they try to excite people through rents, যেখানে র্যান্ড সিকিং এর মাধ্যমে আপনি একটা প্যাট্রন ক্লায়েন্ট একটা সিস্টেম ক্রিয়েট করেন, কিছু বেনিফিট, স্টেট বেনিফিটস আপনি ডিস্ট্রিবিউট করেন, যার মধ্য দিয়ে আপনার একটা প্যাট্রন ক্লায়েন্ট একটা নেটওয়ার্ক তৈরি হয়। আপনি পদবি দিচ্ছেন, চেয়ারম্যান দিচ্ছেন, একটা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দিচ্ছেন। এই যে দেয়া নেয়া সম্পর্ক, এই সম্পর্কের মধ্য দিয়ে আপনি রাজনীতিটা করেন, যার ফলে সেখানে কোনো আদর্শের বালাই নাই, সেখানে আদর্শের বিষয়ও নাই। এবং যার ফলে এরা ক্ষমতায় গিয়ে এরা অ্যাবসলিউটিস্ট হয়ে যেতে চায়। হ্যাঁ, ইফ ইউ নো যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এখন বিএনপি ভাবছে আমি 200 সিট পেয়ে গেছি, আরে আমার তো আনচেক পাওয়ার। এবং যে প্রচেষ্টা আমাদের সকলের ছিল, ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর গত 20-30 বছর ধরে আমাদের সিভিল সোসাইটি থেকে বলা হচ্ছিল, all these parties, BNP and Awami League, they are totally completely neglected যে রিফর্মের কলটা, because they don't care. ওরা গণতন্ত্র বলতে বুঝে আমি গণতন্ত্রের যে অ্যাভিনিউটা আছে, ইলেকশনটাকে ব্যবহার করে আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, 5 বছরের জন্য আমি কিং হয়ে থাকবো, তাহের ভাইকে হাসান ভাইকে ধমকাবো, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবো। দ্যাটস দ্য ডেফিনিশন অফ দ্য ডেমোক্রেসি। এখানে অ্যাকাউন্টেবিলিটির কনসেপ্টটা তাদের মধ্যে কমপ্লিটলি নাই, যার ফলে বিএনপি মানে এখনো তো 6 মাসও হয় নাই, দে আনফোল্ডেড। আমি বলি যে দে উইল আনফোল্ড ইভেন ফার্দার অ্যান্ড ইট উইল বি ওয়ার্স। কারণ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে, আওয়ামী লীগ অনেক গ্র্যান্ড স্কেলে, অনেক মেটিকুলাসলি ডিজাইন করে, সুন্দর করে চুরি ডাকাতি করতে পারে গ্র্যান্ড স্কেলে। আর বিএনপি হচ্ছে তাদের এই গ্র্যান্ড স্কেলে চুরি ডাকাতি করারও তাদের বুদ্ধি শুদ্ধি কম, যার ফলে হয় কি, বিএনপির আমলে প্রচুর পেটি করাপশন হয়, টেম্পো স্ট্যান্ড দখল হয়, বাস স্ট্যান্ড দখল হয়, চাঁদাবাজি হয় একদম পেটি, যেটা জনগণকে সরাসরি ইফেক্ট করে। যার ফলে ওভারঅল আপনি যদি গ্রস হিসাব করেন, বিএনপির আমলে চুরি দুর্নীতির পরিমাণ অ্যাগ্রিগেট কম হবে, কিন্তু দ্য পিপল উইল ফিল মাচ গ্রেটার পেইন, কারণ ইট এফেক্টস দেম। এবং দ্যাটস হোয়াট হ্যাজ টু হ্যাপেন। এর বাইরে তো এটা হবে না। আমি বিএনপি 2-3টা শাসন আমি দেখেছি, হাসান ভাইরা হয়তো আমার চেয়ে আরো আগে থেকেই দেখেছে। সো দিস পার্টিজ আর টেন্ড নট টু ডেলিভার গুড গভর্নেন্স। এদের স্ট্রাকচারের মধ্যে ইন্টারনাল কনসিস্টেন্সি আছে, and over they refuse to learn যে এই ডেমোক্রেসি রিফর্ম দরকার, এই ডেমোক্রেসি is not functioning because they want to enjoy the fruits of the power. Everyone is Sheikh Hasina যতক্ষণ না পর্যন্ত সে সাকসেস মানে ফেল না করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, এনি কমেন্ট অন ইট? আমরা শেষ করবো এই বিষয়ে। জি, আমি এতটা হতাশ হতে চাই না। আমরা মাত্র একটা বড় রকমের বিপ্লব থেকে উঠে এসেছি। কেমন আমরা একটা জগদ্দল পাথরের মতো যে বসেছিল আমাদের বুকের উপরে, তাকে সরিয়েছি। ইটস এ হিউজ একটা অ্যাচিভমেন্ট। কেমন প্রথমত এটাকে আমরা সেলিব্রেট করি,
আমি বলবো এক। 2 নম্বর, বাংলাদেশে যে তরুণ প্রজন্ম আমাদেরকে শেখালো কি করে বিপ্লব করতে হয়, আমার তার উপর আস্থা আছে। আমি বিশ্বাস করি যদি এই সরকার সে একই পথে যায় যা তারা হাঁটছে, আমি এগ্রি করি সুলতানের সাথে, প্রতিবাদটা সেখান থেকে আসবে, প্রতিবাদটা তাদের কাছ থেকে আসবে, এটা একটা। 2 নম্বর, এখন পৃথিবীটা বদলে গেছে, মূল কারণ টেকনোলজি। এখন প্রতিটি ক্রাইম, আগে যেমন ঢাকা দেওয়া যেত, এখন ঢাকা দেওয়া যায় না। প্রতিটি ক্রাইমের খবর আমরা আমরা প্রায় তাৎক্ষণিকভাবে পেয়ে যাই, আমরা লুকাবে কি করে? ফলে বিএনপিকেও একটু স্মার্ট হতে হবে, তাকে ক্ষমতায় টিকে থাকতে হলে একটু স্মার্ট হতে হবে, এবং আমার ধারণা যে তারা স্মার্ট হওয়ার পথ খুঁজছে। তবে চ্যালেঞ্জটা আমাদের জন্যে, আমরা যারা সিভিল সোসাইটি, আমরা যে আশা করি যে বিএনপি ক্ষমতায় এসছে আমাদের সব তুলে দেবে, তা নয়। তাকে অ্যাকাউন্টেবল করার দায়িত্ব আমার, আপনার, এই যারা মিডিয়াতে আমরা আছি, ছাত্ররা যারা বাইরে থেকে কাজ করছে, এনজিওরা যারা কাজ করছে, আমাদের দায়িত্ব। সব দায়িত্ব একলা, সব অপরাধ ওদের ঘাড়ে চাপিয়ে দিলে কিন্তু চলবে না। উই নিড টু রিমেইন এক্সট্রিমলি ভিজিল্যান্ট। কেমন? জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ সুলতান জাকারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। একটু সাহাব ভাই, আপনার কাছে একটু জেনে নিই। সাহাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? সাহাব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, পারছি। আপনি আমাদের দিকে তাকান, আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। আপনি তো তাকিয়ে আছেন কম্পিউটারের দিকে মনে হচ্ছে। ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না কেন? না, শুনতে পাচ্ছি, কিন্তু শুনতে পাচ্ছি, হ্যাঁ সাহাব ভাই, আজকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি, সো জি। আপনার ভিডিও, যাই হোক, ভিডিও অন না, ভিডিওটা অন করেন। আপনার ভিডিও বোধহয় অফ হয়ে আছে। ওকে, এখন আছে? না, ভিডিও এখনো অন নাই, ভিডিও অফ হয়ে আছে আপনার। আচ্ছা, শুনতে চাই আপনার কাছ থেকে যে ইন্স্যুরেন্স নিয়ে আমাদের ট্রাম্প সাহেব এখন দেখতে পাচ্ছি জি। ইন্স্যুরেন্স বিষয়ে আমাদের মহান প্রেসিডেন্ট, যিনি জনাব ইব্রাহিম চৌধুরী খোকন সাহেব বলে থাকেন যে মহান প্রেসিডেন্ট ট্রাম্প, এই ট্রাম্পের যে বিভিন্ন ইনিশিয়েটিভ, বিগ বিউটিফুল বাজেট, এই সেই অনেক কিছু আছে না, এর পরিপ্রেক্ষিতে কিন্তু নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ। সো হোয়াট ইজ দ্য লেটেস্ট? এটা জিনিসটা হলো কি, উনি এখন যে আসল কথা, আপনি যদি গভীরে, ইব্রাহিম ভাই, যদি যারা আপনারা অ্যানালাইসিস করেন, গভীর দেখেন, ওনার এই রিপাবলিকানদের আসল উদ্দেশ্য কিন্তু এসিএইচ, যেটা ওবামা কেয়ার বলতে অনেকে বলে, ওবামা কেয়ার অথবা এসিএইচ, এই জিনিসটা ধ্বংস করার জন্য, এই জিনিসটা যাতে না থাকে। এটা হলো ইনডাইরেক্টলি এই রিপাবলিকানরা, ট্রাম্প বলুন, মাগা বলুন, তারা এইটাই চেষ্টা করতেছে বিভিন্নভাবে, বিভিন্ন সাবসিডি কমাচ্ছে বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে, যাতে যেরকম আমাদের হেলথ সেক্রেটারি অথবা ডক্টর ওয়াজ সিএমএস থেকে বলতেছে আমরা আর সাবসিডি দিব না, সাবসিডি দিলে হলো ড্রাগের সাবসিডিতে দিলে লোকজন, আমরা পয়সা অনেক সেভ করবো। আমরা চেষ্টা করতেছি যে ড্রাগগুলো, যে সমস্ত ব্র্যান্ড নেম ড্রাগ, এটার দাম কমাতে, ডিসকাউন্ট, যাতে সবাই, যাদের ইন্স্যুরেন্স নাই বা ইন্স্যুরেন্স আছে বা মেডিকেয়ার, তারা সবাই এই লাভটা পায়। উনি এইভাবে, তারা কিন্তু রিপাবলিকানটা এটা প্রচার করতে চাচ্ছে, এই সাবসিডিটা বন্ধ করে দেওয়া। কিন্তু সাবসিডিটা বন্ধ করলে যারা মেডিকেয়ার আছে, অনেকের মেডিকেয়ার একটু ইনকাম যাদের কম, তারা এই যে একটা বেনিফিট পেত, 0 প্রিমিয়ামে মেডিকেয়ার পেত, এইটা কিন্তু তারা পাবে না। তারা যে ওটিসি কার্ড পেত, এই ওটিসি কার্ডও কিন্তু বন্ধ হয়ে যাবে। তারা যদি এই ভর্তুকিটা ফেডারেল গভর্নমেন্ট যদি না দেয়, এখন যেরকম সিঙ্গেল যেরকম $1,800 মান্থলি ইনকাম, অথবা কাপল অ্যাবাউট 23 থেকে $2,300, তারা এই বেনিফিটটা পেত, তাদের প্রিমিয়ামটা অনেক কমে যেত পার্ট বি এর জন্য, পার্ট ডি এর জন্য। তো এটা কিন্তু তাদের থাকবে না, এবং মেডিকেয়ার আলটিমেটলি এই প্রিমিয়ামটা, এবং তারা যদি অ্যাডভান্টেজ প্ল্যানও নেয়, অ্যাডভান্টেজ প্ল্যানে অনেক সময় প্রিমিয়ামটা ইনকাম অনুযায়ী পার্ট ডি মেডিকেয়ার পে করে এই অ্যাডভান্টেজ প্ল্যানগুলোতে। কিন্তু যখন এই সাবসিডিটা না থাকবে, তখন কিন্তু অনেকে আমাকে কমপ্লেন করতেছে, তারা আগে
200 দিত অথবা কোনো কোপে থাকতো না ওষুধে, এখন হঠাৎ তাদের কোপে দিতে হচ্ছে। এগুলো কিন্তু ইদানিং আমি কমপ্লেন পাচ্ছি। অর্থাৎ তাদের আগে যে ডুয়েল এলিজিবিলিটি মেডিকেট পেত, ওই মেডিকেলটা তাদের ক্যান্সেল হয়ে গেছে। এটা আবার করতে গেলে তাদের অনেক ঝামেলা হচ্ছে, তাদের আবার নতুন করে ইনকাম সাবমিট করতে হয়েছে, তারা সোশ্যাল সিকিউরিটি কত পায় এবং আরও কোনো ইনকাম আছে কিনা, তাদের কোনো 401k অথবা স্টক থেকে ডিভিডেন্ড পাচ্ছে কেন, এগুলো দেওয়ার পরে তারা যদি তাদের ওই লিমিটে থাকে তখন তারা মেডিকেটটা পাচ্ছে, আর নয় তাদের রেগুলার হিসাবে কোপে দিতে হচ্ছে। ইট কুড বি ব্র্যান্ড নেমে 47 এবং বিভিন্ন ড্রাগ অনুযায়ী এটা ভ্যারি করতেছে। এটা কিন্তু ইদানিং অনেকে আমাকে কমপ্লেন করতেছে আমাদের ফার্মেসিতে এসে। সো হোয়াট ইজ দ্য সলিউশন, একটু জাস্ট এক মিনিটে যদি বলেন। এটা একমাত্র সলিউশন হলো যদি কংগ্রেস যদি এই বিলটা আবার দেখে, যেন আমাদের পুরো বিলটা আবার দেখে। কেন আমাদের সবাই যখন কমপ্লেন করতেছে সিনিয়র সিটিজেনরা, শুধু ব্লু স্টেট রেড স্টেট না, সব জায়গায় কিন্তু অ্যাফেক্টেড হবে। নিউ ইয়র্ক স্টেটে কিছুটা সুবিধা হলো, নিউ ইয়র্ক স্টেট নিজেরা কিছু কিছু সাবসিডাইজ করতেছে, কিন্তু তারা কতটা সাবসিডাইজ করবে সেটা একটা প্রশ্ন। আপনি যদি বিভিন্ন আদার স্টেটে যান, আলাস্কা, বিভিন্ন জায়গায় কিন্তু প্রিমিয়াম বেড়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক কমপ্লেন করতেছে এই ব্যাপারে। সো আপনার কাছে যদি কেউ আসে, তার যদি এই ধরনের প্রবলেম থাকে, হোয়াট কাইন্ড অফ হেল্প ইউ ক্যান প্রোভাইড, আপনি কি ধরনের সাহায্য করতে পারেন? আমরা যদি কোপে নিউ ইয়র্ক স্টেটে আমাদের একটা কারো যদি ইনকাম থাকে, তার আমরা বলি নিউ ইয়র্ক এপিকে একটা অ্যাপ্লাই করতে। তখন ড্রাগের যদি কোপেমেন্ট থাকে, একটা ডিডাক্টেবল, অনেক সময় ডিডাক্টেবলটা কম থাকে ইনকামের উপরে, তখন ওই ডিডাক্টেবলটা তারা যদি মিট করে, তখন তাদের ওষুধের জন্য কিন্তু ম্যাক্সিমাম $20 পে করতে হয়। ওষুধের যতই থাকুক না কেন কোপে, $20, $3 থেকে $20 এই হিসাবে তারা কিন্তু নিউ ইয়র্ক স্টেটে সেভ করতে পারে। এটা সিম্পল, তাদের ফর্ম আছে, অনলাইনে ডাউনলোড করে পাঠাই দিলে, তাদের W2 থাকলে পাঠাই দিলে, এটা কিন্তু উইদিন এ উইক আর 2 উইক্সের ভিতরে এপিক এটা অ্যাপ্রুভ করে দেয়। সিম্পল ফর্ম আছে কিন্তু, এবং অনলাইনে। থ্যাংক ইউ সো মাচ। সাহাব ভাই, আপনাদের এমনি কোনো ভ্যাকসিন ট্যাক্সিন এখন দিচ্ছেন নাকি আপনারা? আমরা তো অলওয়েজ নিউমোনিয়া ভ্যাকসিন এবং অন্যান্য ভ্যাকসিন যেগুলো আছে, রেসপিরেটরি ভ্যাকসিন, MMR, এগুলো তো আমরা সবসময় দিই, এটা তো অলওয়েজ দিচ্ছি আমরা। জি, আপনাদের ইদানিং মিজেলস সুবিধা আছে তো, রাইট? হ্যাঁ, ইদানিং মিজেলসের অনেক কমপ্লেন আসতেছে, কারণ হলো সবাই কমপ্লেন করতেছে গত কয়েক বছর এটার জন্য কোনো অ্যাডভার্টাইজ করা হয় নাই, পাবলিক সার্ভিস, ওই জন্য অনেক প্যারেন্টস বাচ্চাদের মিজেলস ভ্যাকসিন দেয় নেই কোভিডের কারণে, বিভিন্ন কারণে। তাই অনেকেই কিন্তু অনেক স্টেটে কমপ্লেন করতেছে, অনেকে কিন্তু মিজেলস হচ্ছে। সেই হিসাবে আমরা মিজেলস MMR ভ্যাকসিন দেই, যে আমাদের যে কোনো ফার্মেসিতে আসতে পারে। থ্যাংক ইউ। তাই না, অনেকে যারা অনেকে রেস্টুরেন্ট, বিশেষ করে রেস্টুরেন্ট অথবা মাংস কাটে, তাদের কিন্তু অনেক সময় টেটানাস ভ্যাকসিন নেওয়া উচিত, কারণ হলো তারা বিভিন্ন সময় কিন্তু হার্ট কেটে ফেলে কিন্তু। ও থ্যাংক ইউ, গুড সাজেশন। হ্যাঁ, সাহাব ভাই যেটা বলেছেন, যে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমরা ইদানিং জ্যাকসন হাইটসে এত মারামারি হচ্ছে কেন আমাদের এই সমস্ত, এই জন্য তো আমাদের খুবই বদনাম হচ্ছে। জ্যাকসন হাইটে তো মনে হয় একটা মানে বাংলাদেশ কি আমি বলবো না, এটা কালকে অবশ্যই এটা আলোচনা করব আমরা ডিটেইলস। আজকে আর সময় হবে না, আজকে সময় শেষ হয়ে গেছে। আমাদের সিদ্দিকুর রহমান সাহেবকে বলা উচিত, ওনার এই উনি ছিলেন আজকে, উনি আসছিলেন, কিন্তু উনি বোধহয় ওনার অডিও ভয় পেয়ে গেছেন, উনি মনে ভয় পেয়ে আর কথা বলতে চাচ্ছেন না, সংযোগ করতে পারি নাই। জি, আমরা দেখি আবার সংযোগ করার চেষ্টা করব ওনাকে অন্যদিন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।